ওয়ার্ডপ্রেসের কিছু কমন প্রবলেম থাকে, এরা যারা সলভ করে থাকে, ঠিক আছে। একটা গিগের মানে সলিউশনগুলো দেখাবো। যেমন HTML CSS এর যে প্রবলেমগুলো থাকে, এটা হলো কি মাঝে মাঝে দেখা যায় যে কোন একটা সাইডের, ঠিক আছে, যে মাঝে মাঝে কিছু এরর অন হয়ে থাকে, ঠিক আছে। যেমন ফার্স্ট একটা দেখাই যে প্লাগইন নিয়ে, ঠিক আছে। প্লাগইন নিয়ে কি টাইপের, আমার জ্যাম্প স্টার্ট করা আছে, ঠিক আছে। আমি একটা যে কোনো আমার একটা প্রজেক্ট স্টার্ট করি, প্লাগইনের ভার্সন সাপোর্ট করে না, এটা তো হয় অনেকের, ঠিক আছে। আপনারা কি মানে ধরেন ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে হলো গিয়ে 5.6, আপনি 5.4 এ নেবেন, এই জিনিসটা নিতে পারেন? কেউ ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে 5.6 এ, কিন্তু আপনি 5.6 এ আপডেট দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার ব্যাকে যেতে হবে। 5.6 এ যে কোনো একটা প্রবলেম আছে, যে দেখা যাচ্ছে কিছু প্লাগইন আপনার কম্পাটেবল হইতেছে না 5.6 এর সাথে, ঠিক আছে। তখন ওইটা সলিউশন কি ব্যাকে যাওয়া। তো এর জন্য তো আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আবার ব্যাকে যাওয়া যায় না, ঠিক আছে। তো আমার ভার্সন ব্যাকে যেতে হবে, বা প্লাগইনের কোনো ভার্সন আমার আপডেট করছি লেটেস্ট, যেটা সাপোর্ট করতেছে না। তো সেটা আমি ব্যাকে যাব কিভাবে ওয়ার্ডপ্রেসের? ওকে, তো ফার্স্ট আমি ওইটাই দেখাচ্ছি। এটা আমি লোকাল হোস্টে, আপনার অনলাইনে একই সিস্টেম। এটা একটা প্রবলেম হয় অনেকের, ঠিক আছে, যারা ব্যাকে যেতে পারে না, যে আপডেট দিয়ে ফেলছে, দেওয়ার পর ট্রাগইন সাপোর্ট করতেছে না, মানে ওয়ার্ডপ্রেসে একবার লেটেস্ট ভার্সনে চলে গেছে আর সাপোর্ট করতেছে না, ঠিক আছে। তখন এটা সলিউশন কি হবে? যেমন আমার এখানে এটা সম্ভবত ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট দেওয়া নেই, ঠিক আছে। এটা 5.6, আমার ভার্সন কত দেওয়া আছে? এটা হলো 5.4 এ আছে। এটা 5.6, আমার 5.4 এ আছে। আমি যদি ধরেন ভুলে আমি 5.6 এ গেলাম, ঠিক আছে, 5.6 এ গেলাম, আমি এখান থেকে যদি 5.6 এ যাই, আপডেট ক্লিক দিই, তাহলে 5.6 এ চলে যাবে, ঠিক আছে। আমি আপডেট দিই, এরকম আমার একটা সাইডে হয়েছে অলরেডি, যে ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট দিছি, দেওয়ার পর দেখি অনেক কিছু সাপোর্ট করতেছে না, ঠিক আছে। মানে প্লাগইন গুলা কিছু ব্যাকডেটেড হয়ে আছে, ওরা 5.6 এর সাথে, বিশেষ করে এলিমেন্টর, মানে আমার পেজ বিল্ডার মেইন, সেটাই ওটার সাথে মানে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। এলিমেন্টর লোড করতে পারতেছে না, কিছু জেএস ফাইল লোড নিচ্ছে না, ঠিক আছে, 5.6 এ যাওয়ার পর। তো আমি তখন ওই সাইটে আমার প্রায় আপনার পেজই আসছিল 69টার মতো, মানে ওই সাইডে পেজ, ঠিক আছে। এখন ওই এতগুলা পেজটা আমি নতুন করে আবার ক্রিয়েট করা পসিবল না, ঠিক আছে। তো ওই ওইটার যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা হওয়ার পর এখন ব্যাকে যাইতে হবে। ব্যাকে যাইতে হলে একটা প্লাগইন আছে, ঠিক আছে, রোল ব্যাক বলে অনেকে, ঠিক আছে। রোল ব্যাক হলো প্লাগইন, থিম, এগুলা ভার্সন দেয়। আর একটা আছে, একটু আমার মনে নাই নামটা, আমি একটু এরকম সামথিং না, ওয়ার্ডপ্রেস রোল ব্যাক একটা আছে প্লাগইনের, আর একটা আছে ওয়ার্ডপ্রেসের। ও ডাউনগ্রেড, এই যে এটা ওয়ার্ডপ্রেস ডাউনগ্রেড, এই ভার্সন, এই প্লাগইনটা দিয়ে ইনস্টল করলে আপনি ওয়ার্ডপ্রেসের 5.6 থেকে একবারে 4 পয়েন্ট, মানে লাস্ট যে ভার্সন, সেই ভার্সনে আসতে পারবেন, ঠিক আছে। এতে আপনার কোনো সাইডের প্রবলেম হবে না, ঠিক আছে। আমার এটা 5.6 এ আমি নিচ্ছি, নেওয়ার পর আবার দেখবেন যে পুরানো ভার্সন নিয়ে, ঠিক আছে, যেটা হয় এই আপডেট দেওয়ার কারণে প্রবলেম হতে পারে। এটা ম্যাক্সিমাম যারা এলিমেন্টারে কাজ করে তাদের এই প্রবলেমটা হয়, ঠিক আছে। আর একটা প্রবলেম হয় মাঝে মাঝে করে কি, অনেকে
আপডেট দেওয়া অবস্থায়, যে যেমন আমার এখানে টাইম নিচ্ছে, আপডেট দেওয়া অবস্থায় মেইনটেনেন্স মোড অন থাকে ওয়ার্ডপ্রেসে। তো ওই সময় একটা রিলোড দেয় পেজে। আমি যদি এখন আবার পেজটা রিলোড দিই, আমার এই সাইড মেইনটেনেন্স মোডে চলে যাবে। তো মেইনটেনেন্স মোডে চলে গেলে ওটার একটা সলিউশন আছে। যদি ধরেন যে সি প্যানেলে থাকবেন, সেই সি প্যানেলে গেলে ওটা খুব ইজি একটা সলিউশন। সি প্যানেলে গেলে আপনি, আমার যেমন এখানে কোন জায়গায় আমার যে ফাইলটা আছে যেখানে, আমি ওই ফোল্ডারে ঢুকলেই এখানে একটা মেইনটেনেন্স ডট মোড এই নামের একটা ফাইল পাবেন। জাস্ট ওটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আবার রান করলে সাইট ঠিক হয়ে যাবে, মেইনটেনেন্স মোডে থাকবে না। আর ওইটা যদি ডিলিট না করেন, কোনোভাবে ওটা লাইভে আনতে পারবেন না সাইট। এটা হলো মেইনটেনেন্স মোডের প্রবলেম। আমি দেখাবো না লাইভে, এটা আগে ডাউনগ্রেডে নিয়ে নিই, ঠিক আছে? টাইম নিবে, বাট এটা হয়ে যাবে। আর যেমন আপনার অনেক সময় বুটস্ট্র্যাপের আইকনের প্রবলেম, আইকন ভেঙে যায়। যারা এলিমেন্টর ইউজ করেন বিশেষ করে, তাদের আইকন ভেঙে যায়। এইটা ভার্সন, বুটস্ট্র্যাপের ভার্সনের কারণে, মানে ফা আইকনগুলো আছে সেগুলো লোড নিতে পারে না প্রপারলি। ওই লোড না নেওয়ার কারণে দেখা যায় বুটস্ট্র্যাপ 4 এর আইকনগুলো সে সাপোর্ট করতেছে। তো ওই অবস্থায় আপনি আপডেট দিচ্ছেন ওয়ার্ডপ্রেসে, সে বুটস্ট্র্যাপ 4 না, সরি 3 না 4 পয়েন্ট, যেটা একবার লেটেস্ট সেটা হয়তো বা অ্যাক্টিভ করা আছে। আর যখন আপডেট দিচ্ছেন, সরি আগে আপনার বুটস্ট্র্যাপ 4 অ্যাড করা ছিল, ঠিক আছে, সাপোর্ট করতো। আপডেট দিচ্ছেন 4 এর যে একবার লেটেস্ট ভার্সন সেটাতে চলে গেছে। তো ওই সময় ওই ফা আইকনগুলো শো করা, মানে আইকন শো না করলে যে আইকন মানে একটা সাইন দেখায়, সেই সাইনটা দেখায়। তো ওই সময় তখন যদি আপনি এলিমেন্টের একটা অপশন আছে সেটিং এ, ওখানে যে জাস্ট বুটস্ট্র্যাপ 4 এনাবল করে দিতে, এনাবল করলে তাহলে আবার পেয়ে যাবে আইকন। তারপর অনেকে আছে যে ওয়ার্ডপ্রেসে এখান থেকে আপনার ইতে যাবে, যে দেখা যায় কি ইমেল বা এখানে কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করছেন, সাবমিট দিচ্ছেন, মেল জিমেলে যাচ্ছে না, অ্যাটাচ ফাইল সহ যাচ্ছে না। আর একটা প্লাগইন আছে ইজি এসএমটি, ওইটা দিয়ে কনফিগার করে দিতে, কনফিগার করে দিলে এটা মিস হয় না তখন। আজকে মানে ওই প্রবলেমগুলো নেই দেখাবে মেনলি, ঠিক আছে? যে প্রবলেম, এই প্রবলেমগুলো ফেস করবে, এটা অনেক টাইম নিচ্ছে। 10 এমবির মতো তো, অলরেডি আমার একটা ইউরোপ দেখাইতেছে। ইনস্টল হয় না, ফেল, রিলোড দিয়ে দেখে। আচ্ছা আমি প্লাগইনটা ইউজটা দেখাই দিই ফার্স্ট। ডব্লিউপি ডাউনগ্রেড, ডাউন লেখা আছে বলে অনলাইনে দেখাই সব। এখান থেকে দেখাতে গেলে rental construction, আগে অবশ্য আমার একটু ব্যাকআপ নিয়ে দিত। গ্রুপ এসে পড়ছে। আচ্ছা এইখান থেকে অ্যাড্রেসটাকে নেই। এখানে হচ্ছে লাইভ স্ট্রিম অন করলে মানে অনেক স্লো হয়ে যায়, এটা একটা সমস্যা।
এই যে এই ডাউনগ্রেড ভার্সন, এটা ইনস্টল করতে হয়। আর অনেকে এসএসএল করে কি এই প্লাগ ইন দিয়ে করে, এটা না করাই ভালো। আমি বলবো যে এটা যদি না করেন তাহলে খুবই ভালো, ঠিক আছে। ডেভেলপে অ্যাডমিন, এটা লাইভ সাইট, তবে এটার আগে অবশ্যই আমরা ব্যাকআপ নিয়ে নিব। হ্যাঁ, ব্যাকআপ ফাইল যদি অনেক বড় হয় তাহলে তো ব্যাকআপ নিতে অনেক টাইম নেয়। ব্যাকআপ ফাইল বড় হইতে পারে, ঠিক আছে, এটা অনেক বড় না। না, ওই যে ব্যাকআপ না, সরি, ওই যে যেটা যে আমরা যদি ফুল ওয়েবসাইটটা এক্সপোর্ট করতে যাই তাহলে যদি অনেক বড় হয়ে যায়। না, ওটা যদি হয় তাহলে ওটার ওটা সিস্টেম কি হবে ছোট করার কোনো চান্স আছে? না। ওটার সিস্টেম কি, এটার ব্যাকআপ অলরেডি আছে, ঠিক আছে, দুটো ব্যাকআপ আছে, এটা ব্যাকআপ না নিলে চলবে। যেমন এখানে আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন মনে হয় আপডেট দেওয়া নেই, ঠিক আছে। যেটা বললেন যে বড় সাইট হলে এইভাবে ব্যাকআপ নিতে হয়, প্লাগইন দিয়ে ব্যাকআপ না নেওয়া গেল, ঠিক আছে। আচ্ছা, এটা লেটেস্টই আছে, আমি পিছনে যাব, ঠিক আছে। এটা আমি পিছনে ভার্সনে যাব, 5.6 এ আছে তো আমি 5.4 এ যাব। যদি কোনো সময় আপডেট করার কারণে প্লাগইন সাপোর্ট না করে তখন এই কাজটা করতে পারে, ঠিক আছে। তখনকার জন্য এই কাজটা। সেটিং আমার 5.6 এ আছে, যদি আমি ধরেন 5.4 এ যেতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে 5.4 দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউ ডাউনগ্রেড ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ করতে হবে, ইনঅ্যাক্টিভ করে দেন, না এটা অ্যাক্টিভ। 5.4 দিব যে ভার্সন, ঠিক আছে। এই দেখেন এই যে এক্সাক্ট ভার্সন নাম্বার ডাব্লিউপি রিলিজ, এখান থেকে আপনি এক্সাক্ট ভার্সন নাম্বারটাও পাইতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি, ওয়ার্ডপ্রেসে যতগুলো ভার্সন আছে আমার সিরিয়ালি দেখাবে। এই যে 5.14, 5.4 এর অনেকগুলো ভার্সন আছে। শুধু 4 দিলে এটাতে চলে যাবে, ঠিক আছে। আমি শুধু 4 ই দিলাম, 5.4 দিয়ে এনে সেভ দিবেন। এটা একটা লাইভ সাইট, ঠিক আছে। সেভ দেওয়ার পর এই যে এখানে একটা মেসেজ দিচ্ছে আপডেট কোড, ঠিক আছে। এখানে জাস্ট আপডেট কোড দিবেন। কিছু ভুল করলাম নাকি? ও একটা অপশন আছে, টিক দিই, টিক না দিয়ে ওকে দিচ্ছি। এই যে এখানে টিক দিয়ে দিয়ে তারপর সেভ দিই, ঠিক আছে। এবার আপডেট করছি, কি হলো? দিচ্ছে না 4.1। আমার ও, এই যে আসছে তো, সরি আমি ভুল করছি। If you need to reinstall version 5.4.1 you can do so here. You just click করলে আমার স্টার্ট হয়ে যাবে। তার আগে আমি সাইটটা একটু অন করি, অন পেজে
সবই আসছে, এর মধ্যে এটা আপডেট হয়ে গেছে। এই যে আমার কোন ভার্সনে গেল 5.4.1 এ গেছে, দেখছেন? এখন আমার ওয়ার্ডপ্রেসের ভার্সন হলো 5.4.1। আপডেট নাও যদি দিই তাহলে 5.6 এ চলে যাবে। আমি জাস্ট আপডেট নাও দিই তাহলে আমার আগের ভার্সনে চলে যাবে। যে এখানে দিলে আর কি যা ক্যাশ ধরে রাখছে ওগুলো চলে যাবে, নতুন করে দিলে। সবই আছে, ঠিক আছে। লিংকে ক্লিক করলে কাজ করে, হ্যাঁ করে, তার মানে ঠিক আছে সব। ওকে, এইটা হলো কি আপনার আপডেট ব্যাকডেটে যাওয়ার সিস্টেম। যে আপনার ব্যাকডেটে যেতে পারবেন চাইলে আপডেট। আমি এখন আপডেট দিই। এটা অনেক একটা রিস্কের কাজ, মানে শুধু শুধু করবেন না, যদি প্রবলেম ফেস করে তখন। ও সরি সরি, এখানে তো অটো সেট করে রাখছি, আমার তো ডাউনগ্রেড দাও। সব ইয়ার সবসময় মনে থাকে না। লেটেস্ট কোনটা আছে? 5.6। 5.6 দিয়ে দিব। আচ্ছা, এই যে এখন 5.6 আমরা দিতে বলতেছি, ক্লিক করি। এই যে মেইনটেনেন্স মোড, এটা কিন্তু যখনই অন হয় তখন একটা সাইডে ইয়ে ফাইল তৈরি হয়, ডট মেইনটেনেন্স নাম দিয়ে। দেখি ক্যাশ ফাইল ক্লিন করে যে সাইট ঠিক আছে কিনা। ওকে, আগের মতোই আছে। আমি ফরওয়ার্ডে আমি কি করলাম, 5.4এও গেলাম, ঠিক আছে, আবার 5.4এও গেলাম, আবার 5.6এও আসলাম। এই যে এই প্লাগইন আবার রোল ব্যাক করা যায়। প্লাগইনের জন্য যেটা রোল ব্যাক করার আমি চাইলে প্লাগইন আপডেট নিতে পারি, ব্যাকডেটও নিতে পারি। অনেক সময় প্লাগইনের সবচেয়ে বড় প্রবলেম হয়, ঠিক আছে। প্লাগইন এটা হলো রোল ব্যাক। এই প্লাগইনটা ইউজ করলে আপনি প্লাগইনের একবারে লেটেস্ট ভার্সনে আসতে পারবেন, আবার ব্যাকডেটও আসতে পারবেন, ঠিক আছে। এটা ইনস্টল দিলে আপনার থিম প্লাগইন এই দুটোই একই কাজ করে। এখানে লেখা আছে রোল ব্যাক অর ফরওয়ার্ড এনি ওয়ার্ডপ্রেস প্লাগইন অর থিম, ঠিক আছে। এটা অনেকে ইউজ করে, মানে এটা ভালো আছে। ধরেন এখানে যেমন একটা রোল ব্যাক নামের অপশন আছে, আমার একটা অপশন কত 522, মানে 521ও আছে, আর একটু পিছাই একবারে লেটেস্ট ভার্সন পর্যন্ত আছে, ঠিক আছে। আমার ইনস্টল করা আছে এই ভার্সন, আমি এটা দিয়ে দিই। এটা দিয়ে আগাইতে পারবো, পিছাইতে পারবো, যেহেতু এটা আছে আমি একটু পিছাই আছি। তবে মাস্ট এইসব কাজ করার আগে ব্যাকআপ নিয়ে নেবেন, ঠিক আছে। ব্যাকআপ নিতে ভুলবেন না, ব্যাকআপ না নিলে প্রবলেম আছে, বিশাল প্রবলেম পড়বে। এটা কিন্তু মানে এটা মিস হবে না, ব্যাকআপ না নিলে অনেক বড় প্রবলেম হয়। ও, আমি লোকাল হোস্টে কাজ করতেছি, এর জন্য একটু সমস্যা হয়ে গেছে, তাই বলতেছি যে এখানে এরকম কেন। আচ্ছা যাই হোক, এটা যে রোল ব্যাক হয়েছে, ঠিক আছে। রোল ব্যাকে আমি অ্যাক্টিভ প্লাগইন দিই, সেম সাইডে
এই যে কত আছে 521, ঠিক আছে 521 এ চলে গেছে। এখন এই প্লাগইন দুইটা দিয়ে কি মেইনলি কি সলভ হয়, একটা হলো গিয়ে ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট করলে অনেক প্লাগইন সাপোর্ট করে না, কম্পাটেবল হয় না, এটার সলিউশনটা হয়। আর একটা হলো গিয়ে অনেক প্লাগইন আছে দেখা যায় আপডেট করার পর ওয়ার্ডপ্রেসের সাথে ওয়ার্ডপ্রেসও আপডেট ওই প্লাগইনও আপডেট, বাট মানে কোনো কারণে সাপোর্ট করতেছে না, এই একটা প্রবলেম। তখন আপনি রোল ব্যাক করে আগের ভার্সন নিয়ে যেতে পারবেন, তবে তার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে কাজ করবেন। সবসময় আমি যে কোনো কাজ করার আগে ব্যাকআপ নিয়ে কাজ করি। আর যেটা বলছিলাম যে আইকনের ব্যাপারটা, ঠিক আছে, যে এই ধরেন এখানে আইকন ধরেন এই যে এটা, ঠিক আছে, আপলোডের এই আইকন, এই সার্চের আইকন, এগুলো আইকন, ঠিক আছে, এই যে টিক দিতেছে এই আইকন গুলো, এগুলো আইকন। এই আইকন যদি কোনো সময় না আসে, ঠিক আছে, আমার এখানে তো অবশ্য আসতেছে, না আসলে তাহলে না আসলে এই যে আপনার সেটিং আছে, এলিমেন্টের সেটিং এ গেলে এই যে লোড ফন্ট অসাম, ঠিক আছে, 4 সাপোর্ট, বুটস্ট্র্যাপ না স্যার, ফন্ট অসাম 4, এটা ইয়েস দিয়ে দিবেন, এটা ইয়েস দিয়ে দিলে সাপোর্ট নিয়ে নেন। এখানে কি লেখছে দেখেন, ফন্ট অসাম 4 সাপোর্ট স্ক্রিপ্ট is skip that make sure all previously selected font awesome 4 icon are displayed correctly while using font awesome 5 line। মানে এখানে আপনার যখন ফোর ইউজ করবে তখন যেন তার আগে যেন সবগুলো আইকন যদি ঠিক মতো কাজ করে তখনই ফোর ইউজ করে, ঠিক আছে। কারণ নর্মালি যদি ঠিক মতো কাজ করে তাহলে এটা ডিফল্ট নো দেওয়া থাকে, কাজ করলে তাহলে লাগে না, বাট যদি কাজ না করে তখন আমরা ইউজ করি ওই অপশন, ইউজ করলে আইকন গুলো আবার ব্যাক করে। আচ্ছা, মেইনটেনেন্স মোডের জিনিসটা একটু দেখাই, লাইভই দেখাই, ঠিক আছে। আমার সাইট মেইনটেনেন্স মোডে চলে যাবে, মেইনটেনেন্স মোডে গিয়ে চলে যাবে। মেইনটেনেন্স মোডের কাজটা কি মূলত? মেইনটেনেন্স মোডের কাজ কি, যখন কোনো ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট হয় তখন কিছু কোডিং এ চেঞ্জ আসে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের আপনার ওই যে অ্যাডমিন, তারপরে সব কোডিং এ কিছু চেঞ্জ আসে, সিকিউরিটি, স্পিড, এগুলো কিছু কোডিং এ চেঞ্জ আসে। ওই যখন চেঞ্জ করে তখন যদি আপনি অ্যাডমিন প্যানেল রিলোড দেন, ঠিক আছে, তাহলে ও চেঞ্জ করতে পারে না, কারণ ওই যে আপডেট গুলো নিচ্ছে সেটা তো অনলাইন থেকে নিচ্ছে ওই কোড গুলো। তো ওই সময় একটা রিলোড দিলে সে সিঙ্ক্রোনাইজটা হারায় ফেলায়, যে কোন কোড গুলা সে ওই সময় লোড নিচ্ছিল ওগুলা নেয় না, না নেওয়ার কারণে ওই অটোমেটিকলি ওটা সিস্টেমে করা, যে যখন ওরা এরকম আপডেট করতে যায় বা আপগ্রেড করতে যায় কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট, তখন ওটা অটোমেটিক মেইনটেনেন্স মোডে থাকে। আন্ডার কনস্ট্রাকশন বলতে পারেন, মেইনটেনেন্স মোড বলতে পারেন, কামিং সুন না, এই দুইটা পাবেন। আর যখন কাজ শেষ হয়ে যায় তখন মেইনটেনেন্স মোড ডিসেবল করতে হবে। মানে কোনো ওই অ্যাপ্লিকেশনে যখন কাজ করতে থাকে, আপগ্রেড করতে থাকে, তখনই মেইনটেনেন্স মোড ইউজ করা হয়, ঠিক আছে। আমার এই মেইনটেনেন্স মোডের প্রবলেম হয়েছে, আমার যে হয় নাই তা না, ঠিক আছে। এইখানে দুইটা থিম আছে, এটা আপডেট আগে হয়ে গেছে। আমি একটা প্লাগইন ইনস্টল দিয়ে দিই, তখনই মেইনটেনেন্স মোডের কাজ আসে। এটা ইনস্টল দিয়ে দিই, এখন রিলোড দিই, আপডেট ফেল দেখাইতেছে কেন? ও এটা তো ইনস্টল করা আছে। লাস্ট অর্ডারটা আমি যেটা ফেস করছি যে
মেইন যে মেলটা আছে না, হুম হুম ওইটা চেঞ্জ কিভাবে করে? ওইটা দিয়ে তো অনেক প্রবলেম ফেস করছি লাস্ট অর্ডারের মধ্যে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যে একটা মেল সেট আপ হয়ে গেছিল সেটা হ্যাঁ, এটা যে সেটিং এ গিয়ে যে হ্যাঁ ইউজারের যে মেইন ইয়াটা থাকে আর কি, আচ্ছা মেইলটা ওটা বলি ওয়ার্ডপ্রেসে। এটা একটা থাকে আপনার ওয়ার্ডপ্রেসের মেইন মেল, ঠিক আছে? ওটা জেনারেলে একটু হ্যাঁ জেনারেলে যেমন আমার এই যে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এই মেইলটা কিভাবে চেঞ্জ করা যায়? এটা জেনারেলে যে, ঠিক আছে? এটা নাকি চেঞ্জ করতে গেলে একটু প্রবলেম হয়। না এটা চেঞ্জ করতে গেলে কখন প্রবলেম হয়, যখন আপনাকে একটা অ্যানাদার ইউজার আইডি দিবে। মানে আমার এটা তো ইউজার আমি দেখাচ্ছি, এটার লগে এই ইউজারটা হলো গিয়ে আপনার অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? এ হলো অ্যাডমিনিস্ট্রেটর। আমি একটা ইউজার ক্রিয়েট করলাম যে এডিটর নামে। হ্যাঁ তো ওই এডিটর যদি এই অ্যাডমিনের এই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে যায়, ঠিক আছে, এই যে ইমেল চেঞ্জ করতে যায়, তখনই প্রবলেম করে, ঠিক আছে? বাট অ্যাডমিন যদি ঢুকে, যে ধরেন আমি আপডেট করবো, আমি ঢুকছি, আমি আর যদি অ্যাডমিন নিজেই সেটা চেঞ্জ করতে যায়? তাহলে প্রবলেম হয় না। যেমন আমি এখানে চেঞ্জ করে আমি লাইভ দিলাম, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, দিয়ে জাস্ট এখানে টাইম টেবিলটা আমি চেঞ্জ করে দিই, সেভ দিয়ে দিই। এই যে এখানে একটা জিনিস দিছে কি, কনফার্মেশন করার জন্য। কনফার্মেশন কোন মেল করার জন্য দিছে? আমি যে নতুন মেল দিছি, ঠিক আছে? আমি ওই নতুন মেলে যে জাস্ট, হ্যাঁ, মানে ওইটা গিয়ে কনফার্ম করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাই দিচ্ছে। এটা আমি করতে নিছিলাম, পরে ভাবলাম যে আবার কোনো প্রবলেম হয় কিনা। পরে উনি বলছে উনি নিজে নাকি করে নেবে। তা আজকে ডেলিভারি দিছি হচ্ছে 6টার দিকে, এখন পর্যন্ত উনি অ্যাক্টিভ হয় নাই। আচ্ছা, হবে, দেখা যাবে, সমস্যা নেই, যেহেতু দিছেন, ঠিক আছে, পাবেন, সমস্যা নেই। এই যে আমার এই মেলটা আসছে, ঠিক আছে? Hey admin, you recently request to have the administrator email address on your site, change it. এখানে জাস্ট ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম, এরপর দেখেন রিলোড দিব, আর ওই মেসেজটা দেখা যাবে, ঠিক আছে? আমার লগ ইন করা লাগবে না, ঠিক আছে? এই মেইলটা তো তাহলে যার কাজ করব, যার ওয়েবসাইট নিয়ে তার কাছেই যাবে। হুম, সে অ্যাকসেপ্ট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যেই ইমেল অ্যাড্রেস বসাবে সেই ইমেলে চলে যাবে। যেমন আমি যে ইমেল বুঝতে পারছি। অ্যাড্রেসটা বসাইছি সেটাতেই চলে গেছে কিন্তু, ঠিক আছে? লগ আউট করে নিতে হবে, সমস্যা হয়েছে এটা দেখ না। লগ আউট করে নিলে আমি এখন ওই জায়গায় যাই, আর দেখাবে না। জেনারেল কি হলো? আচ্ছা, এইখানে দুইটা পেন্ডিং বলতেছে এখনো। পেন্ডিং কেন হবে? আমি তো দিয়ে দিলাম। ওই ক্যাশ ফেল ধরে রাখছে নাহলে, এখান থেকে হয়তো বা হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কোনো লগ ইন প্রবলেম, এইটুকু করা। ঠিক আছে। হ্যাঁ, ওই যে সরাসরি জেনারেল সেটিং এ চলে গেছে, এই যে এবার হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়েছে, মানে এটা দিয়ে আবার লগ ইন করলে তারপর হচ্ছে হুম ওই লিঙ্ক দিয়েই লগ ইন করা লাগবে। হুম, বুঝতে পারছি। এই যে এখানে দেখেন বলেছে যতক্ষণ না আমি ওই যে ওই মেলে ক্লিক না করব ততক্ষণ এটা অ্যাক্টিভ হবে না। ক্লিক করছে, এখন অ্যাক্টিভ দিয়ে দিচ্ছে। ক্লিক করে ওইটা দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরা আবার লগ ইন করলে তখন দেখা যাবে, এটাই আর কি। এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা কোনো মেজর ইস্যু না, সিম্পল একটা জিনিস। আর ইউজার অ্যাড করতে চাইলে এখানে যে অ্যাড নিউ ইউজার দিয়ে ইউজার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মেইনটেনেন্স মোডের মধ্যে কি হয়েছে আমার? দিলাম না, এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ভার্সন দিয়ে দিলাম।
যদি হয় সি প্যানেলে যায় এটা ফাইলটা এমনি আসে না, মানে হঠাৎ করে যদি প্রবলেম হয়। আরো একটা প্রবলেম যে ইউর ডাটাবেস স্ট্যাবলিশ প্রবলেম, ঠিক আছে, কানেকশন ইউর ডাটাবেস establish connect your database, এরকম একটা এরর দেখায় মাঝে মাঝে। এই এরর এই এররটা কিছুই না, এটা জাস্ট আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারতেছে না, ঠিক আছে। এটা হলো গিয়ে অ্যাপ্লিকেশনে প্রবলেমটা, ওটার সলভের কিছু নেই। তবে যদি ফার্স্ট হলো গিয়ে যদি আপনার কানেকশনের প্রবলেম থাকে এটা চেক করে নেবেন যে আপনার ওয়ার্ডপ্রেসে যে ওই ডাটাবেসটা ক্রিয়েট করা হয়েছে সেটার পাসওয়ার্ড উইথ আপনার কনফিগ ফাইলের পাসওয়ার্ড সেম কিনা। যদি সেম থাকে তাহলে সমস্যা নেই, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে প্রবলেম আছে। এইটা একটা গেল যেটা প্লাগইনের ভার্সন দেখালাম। আর একটা জিনিস আছে প্লাগইনের, যদি কোনো সময় ধরেন কোনো ফ্রি প্লাগইন ইউজ করতে গেছেন, বাট ওই প্রিমিয়াম প্লাগইন ইউজ করছেন, ঠিক আছে, ওই প্লাগইনে প্রিমিয়াম প্লাগইনে অবশ্য এটা থাকে না, ধরেন ফ্রি একটা কাস্টম প্লাগইন ইউজ করতেছেন, ওই প্লাগইনের ভার্সন আর ইয়ে সাপোর্ট করতেছেন, একসাথে সাপোর্ট করতেছেন, তো তখন কিভাবে ওটা সাপোর্ট করানো যায়? এখানে ভার্সনের একটা ফাইল থাকে, ওখানে জাস্ট এই যে যেমন ডাব্লিউ ওয়ার্ডপ্রেসে এটা ভার্সন আছে, এই যে এটার ভার্সন হলো 5.2.1, আমার কারেন্ট ভার্সন আছে, আর রিকোয়ার্ড আছে 5.3.1। আমি যদি এখানে 5.3.1 দিয়ে দেই, ঠিক আছে, 5.3 দিয়ে দেই তাহলে হয়ে যাবে, আর আপডেট দেখাবে না। এটা কিন্তু আমার এইখান থেকে দেখাচ্ছে, এই যে এই লোকাল হোস্টে যেটা, ঠিক আছে, প্লাগইনটা অন করা থাকলে তাহলে এই যে আমার 7টা আপডেট দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে 5.3 হয়ে গেছে, ঠিক আছে, এই যে এখানে ভার্সন চেঞ্জ হয়ে গেছে। এটা আপডেট দেখা দিচ্ছে যে ফাইলের কারণে। এটা তো ফাইল ফ্রি পাওয়া যায় যদি কোনো মানে কাস্টম প্লাগইন হয়। কাস্টম প্লাগইনের আপডেট তো আর অনলাইনে থাকে না, ঠিক আছে। কাস্টম প্লাগইন তো সবসময় নিজেদের কাছেই থাকে। যদি ওই প্লাগইনের কোনো সময় হয় যে তখন আপনি এখানে জাস্ট ওই ভার্সনটা যেটা বললাম এখানে যে কোডে যে এই ভার্সনটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তখন আর ওই দেখাবে না যে এই প্লাগইনটা সাপোর্ট করে না, ঠিক আছে, ওই ভার্সন, এই জিনিসটা তখন আর শো করে না। যদি কাস্টম প্লাগইন হয়, আবার বলতেছি কাস্টম প্লাগইন না হলে হবে না, রেগুলার প্লাগইন এগুলো তো অনলাইন আপডেটে থাকে, ঠিক আছে। এইটারে দেখে আমি মেইনটেনেন্স মোডে নেই, এখানে দেখি ফাইল আসে কিনা। আর HTML CSS এর কোড, ঠিক আছে, আপডেট দিই, একটু ডাউনলোড করতে থাকুক, ডাউনলোড করা শুরু করলে তখন রিলোড দিয়ে দিই, রিলোড দিয়ে দিলে মেইনটেনেন্স মোডে চলে যায়। এখন রিলোড দিয়ে দিই, এই যে the link you followed has expired, না এটা নেয়নি। আপডেট মোড এনেবল দেখায়, একটা মেসেজই দেখায় যে এনেবল মেইনটেনেন্স মোড, ঠিক ওই সময় যদি রিলোড হয়ে যায় তখন, বা এরকম যদি কেউ বলে যে আমি যতই আপডেট করতে চাইতেছি, লগ ইন করতে চাইতেছি, আমাকে এনেবল মেইনটেনেন্স মোড দেখা দিচ্ছে, তখন কিছুই না, ওই যে সি প্যানেলের যে মেইন ফোল্ডারটা থাকে, যেমন এটা আমার ধরেন মেইন সাইটের যে ফাইলগুলো এরকমই, ওখানে জাস্ট মেইনটেনেন্স মোড নামের একটা ফাইল থাকে, ওটা ডিলিট করে দিবেন, তাহলে ওটা সলভ। এবার আসি সিকিউরিটি নিয়ে। আমার এই প্লাগইনটা দেওয়া নেই, ঠিক আছে। সিকিউরিটি প্লাগইনের বিষয়টা আসি। সিকিউরিটি প্লাগইন কি? আর একটা আপডেট হইতেছে আগে থেকে। সিকিউরিটি প্লাগইন কি, আমরা কি জেনারেল সিকিউরিটি দেব, এসকিউএল ইনজেকশন, ঠিক আছে,
তারপরে আপনার হলো গিয়ে স্পাম কমেন্ট যদি অপশন থাকে, কমেন্ট অপশন থাকে, স্পাম কমেন্ট যেন না করতে পারে, বা এক আইপি থেকে বারবার কমেন্ট না করতে পারে। সেকেন্ড হলো গিয়ে আপনার যেটা বলে যে ডিডোস। ভাইয়া এই ইকিসমেট যেটা আছে প্লাগইন ওইটার কাজ কি? ওটার শুধু স্পাম ওই মানে যে হলো গিয়ে, এতে যে লেখা আছে হ্যাঁ, ও আকিসমেট স্পাম প্রোটেকশন, এইটা হলো গিয়ে যে আপনার কমেন্ট করে মাঝে মাঝে দেখা যায় কি একটা আইপি থেকে 100 200 300 500 কমেন্ট করে ফেলে। ঠিক আছে, একটা পোস্টের কমেন্ট বক্সে বা কন্টাক্ট ফর্মে কন্টিনিউ কমেন্ট পাঠাতে থাকে, মানে কন্টিনিউ ইমেল পাঠাতে থাকে। ঠিক আছে, তো ওইটা ব্লক করার জন্য শুধু। ঠিক আছে, কিন্তু এইটার চাইতে যেমন আমি ইউজ করি লাগে এই প্লাগইনটা, এটা তো অনেকগুলো আছে, অনেকগুলো অপশন আছে, একটা না অনেকগুলো আছে। এই যে অল ইন ওয়ান সিকিউরিটি এন্ড ফায়ারওয়াল, এটা কনফিগার করতে হবে, অনেকখানি ব্যাপার আছে কনফিগারে। আমি ইনস্টল দিয়ে দেখাচ্ছি কনফিগারটা। কারণ এটাতে আই ফ্রেম করা যায় না। ঠিক আছে, আই ফ্রেম মানে কি আপনার সাইটের কেউ লিঙ্কটা নিয়ে তার সাইডে শো করবে, সেটা সে পারবে না। তারপরে রাইট বাটন প্রোটেক্টেড আছে, কপি করা যাবে না। ঠিক আছে, আরো অপশন আছে, যেমন আপনার এক আইপি থেকে যদি 3 বার আপনি বলে দিতে পারবেন যে পাসওয়ার্ড যদি দিতে 3 বার ভুল করে, তাহলে তার আইপি ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এবং এই আইপি আপনি যতক্ষণ না খুলে দিবেন ততক্ষণ এই আইপি ব্লক থাকবে। ঠিক আছে, তো এটা হলো আরেকটা জিনিস আছে, যেমন আপনি আইপি বলে দিতে পারবেন যে এই আইপি গুলোই শুধু লগ ইন করতে পারবে, আর বাকি যারা আছে তারা কেউ লগ ইন করতে পারবে না অ্যাডমিন, এভাবে বলে দিতে পারবে। হুম, তো এইটা মানে অনেকগুলা, তারপরে ডিডোস, তারপরে আপনার ডিডোস অ্যাটাক থেকে মানে আপনার ই করে, ডিডোস অ্যাটাকটা স্টপ করে সে সেটিং এ যায়, তাহলে দেখতে পারবেন ডাটাবেজের প্রোটেকশন দেয়। ঠিক আছে, ডাব্লিউপি কনফিগ ফাইল যেটা অনেক সময় এডিট করে, ঠিক আছে, সেটা স্টপ করা যায়। ঠিক আছে, মোটামুটি আপনার htaccess যে ফাইল, ঠিক আছে, সেটাও সে প্রোটেক্ট করে। ঠিক আছে, যেমন আমার এখানে লেখা আছে ব্যাকআপ htaccess। ঠিক আছে, তারপরে আপনার ডাব্লিউপি কনফিগ ফাইলে ব্যাকআপ। ঠিক আছে, ব্যাকআপ ডাব্লিউপি কনফিগ, ব্যাকআপ এর ডাটাবেস, ঠিক আছে, সবগুলাই নিতে পারে। ওয়ার্ডপ্রেস ভার্সন কত, ঠিক আছে, এটা হলো সিকিউরিটির ক্ষেত্রে, যে আমার যে ওয়ার্ডপ্রেস ভার্সনটা শো করে, ঠিক আছে, সেটা আমি অফ করতে পারবো চাইলে। এখানে জাস্ট চেক দিয়ে সেভ দিয়ে দিলাম, এটা আর ওয়ার্ডপ্রেস ভার্সন শো করবে না। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, আমার সবগুলো মুখস্থ থাকে না। আমি যখন কাজ করি তখন সেটিং আমার রেডি করা থাকে, যে ইউজার অ্যাকাউন্টের একটা একটা করে আসে। যেমন আপনার অ্যাডমিনের, যেমন আমার এই যে অ্যাডমিন ইউজার, ঠিক আছে, এটার হলো কি আপনার কি দিচ্ছে চেঞ্জ অ্যাডমিন ইউজার নেম। আমার অ্যাডমিন ইউজার নেমটা কোনো মানে ওইভাবে সিকিউর না, এর জন্য এই অপশন দিচ্ছে। ঠিক আছে, তা আমার অ্যাডমিনই থাকুক, আমি ওটা চেঞ্জ করবো না। তারপরে ডিসপ্লে করতেছে এই নাম, ঠিক আছে, এটা সিকিউরিটি না, পাসওয়ার্ড সিকিউর না এটা বলবে। ঠিক আছে, এখানে দেখা যায় যে আমি যে পাসওয়ার্ড দিছি এটা কত সেকেন্ডে, ঠিক আছে, ক্র্যাক করা যাবে, এটা জাস্ট তারা একটা দিছে। ঠিক আছে, এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিলে স্টার্ট টাইপিং এ পাসওয়ার্ড লেস দেন 1 সেকেন্ড, শুধু অ্যাডমিন পাসওয়ার্ড যদি তাহলে 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ডের মধ্যে পাসওয়ার্ডের লেন্থটা বোঝা যায়। এবার লগইং এর বিষয় আছে, এনেবল লকডাউন ফিচার। লকডাউন ফিচার মানে আপনার এখানে কয়বার আপনার লগইন রিকোয়েস্ট করতে পারবে। ঠিক আছে, 3 বারের বেশি পারবে না। ঠিক আছে, তারপরে লগইন রিট্রাই করে না বারবার, যারা ধরেন অ্যাটাক করে, ঠিক আছে, তারা কি করে, যারা অ্যাটাক করে তারা করে কি ইউজার আইডি জেনারেট করে, ঠিক আছে, পাসওয়ার্ড জেনারেট করে, এটাতে কন্টিনিউ অ্যাটাক করতে থাকে। যেমন এখানে লিখে দিছে যে 5 মিনিট, ঠিক আছে,
সরি ইফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফেল, 5 বার যদি ফেল করে, ঠিক আছে, তাহলে ওই আইপিটা তারা আর অ্যাক্সেস করতে দেয় না। ঠিক আছে, তারপরে আপনার একজন অ্যাডমিন লগ ইন করার পর 60 মিনিটের বেশি আপনার অ্যাক্টিভ থাকতে পারবে না, তারা অটোমেটিক লগ আউট করে দেবে। ঠিক আছে, 60 ওখানে বাড়ানো যায় time। তো অনেক সময় তো অনেকক্ষণ কাজ করা লাগে তখন। আপনি টাইম বাড়া দিতে পারবেন, আর লগ আউট করলে আপনি আবার লগ ইন করবেন, সমস্যা নেই। এটা সিকিউরিটির জন্য। এইটা ধরেন সেভ দিয়ে দিলাম। আমার এবার এই মেইলে কেউ যদি ইনভ্যালিড বারবার ট্রাই করে, এই মেইলে চলে যাবে ইনফরমেশন। এই আবার আইপি অ্যাড্রেস বসায় দেওয়া যায় যে কোন আইপি কোনো সময় আপনার ব্লক হবে না, যত যাই হোক। যেমন আমি আমার আইপি অ্যাড্রেসটা বাইর করি, দিয়ে দিলাম। ফেল লগিং রেকর্ড, কেউ যদি মানে বারবার ট্রাই করে ফেল করে, তাহলে একটু দেখা যাবে ফোর্স লগ আউট অপশন আছে, ঠিক আছে, এই যে এখানে 60 মিনিট ফোর্স মানে যেটা বললাম লগ আউট করে দেয়। ঠিক আছে, তবে লগিং অ্যাক্টিভিটিস থাকে। আমার 60 মিনিটের মনে হয় বেশি হয়ে গেছে, বেশি সিকিউরিটি দিলে আবার নিজেই প্রবলেম করে যায়। আমি পড়ছি, ঠিক আছে, এমন না যে পড়িনি। ঠিক আছে, এই যে আমি কখন লাস্ট লগ আউট সব ইনফরমেশন চাই, তবে কে লগ ইন করা আছে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস পাওয়া যায়। এবার আছে অনেক সময় সাইন আপের অপশন থাকে, তো সাইন আপের অপশন থাকলে মানে ইচ্ছা মতো মানুষ রেজিস্ট্রেশন করে। ঠিক আছে, এটাও আটকানো যায়। এখানে যেমন ক্লিক করে দিলে ম্যানুয়ালি অ্যাপ্রুভ, মানে কেউ সাইন আপ করলে সাথে সাথে অ্যাপ্রুভ হবে না, ম্যানুয়ালি অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হবে। এটা যেমন দিলে ক্যাপচা অপশন আসে, মানে ওই যে জেনারেট করে নাম্বার, যে 2 আর 4 গুণ করলে কত হয়, ঠিক আছে, ওই অপশন আছে। এই ফিচার হলো রেজিস্ট্রেশন ফর্মের জন্য, ঠিক আছে। আর এই পর সেটিং, এটা হলো লিংকের জন্য। ডাটাবেজের সিকিউরিটি, আমার যেমন ডাব্লিউপি, আমার টেবিলের নাম আছে কি, যে টেবিলে দেওয়া আছে সেটার প্রিফিক্স, টেবিল প্রিফিক্স আছে ডাব্লিউপি, এটা ইনসিকিউর। ঠিক আছে, যদি এখানে দিয়ে নিউ দিয়ে এখানে ধরেন ওরিয়েন্টাল কনস্ট্রাকশন কোম্পানি ওসিসি দিলাম, ঠিক আছে, জেনারেট দিয়ে ক্লিক দিই। যে ভাই আমরা যখন এই যে লোকাল হোস্টের কি বলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তখনই তো আমাদের একটা প্রিফিক্স দেয়া লাগে। হুম, ওইটার সাথে যদি না মিলে, ওইটাই তো এখানে শো করবে না, তাই না? ওটাই শো করতেছে আমার যেটা আছে। প্রথমটা, হ্যাঁ, বুঝতে পারছি। এই যে, হয়ে গেছে, প্রিফিক্স চেঞ্জ হয়ে গেছে। আবার রিলোড দেই, তাহলে দেখাবো অন্য একটা। জেনারেট করছে সব, আমি এইটা দিছি তো, জেনারেট করে একটা বসাই দিছি। ডাটাবেস ব্যাকআপের অপশন আছে, যে আপনার মেলে পাঠিয়ে দেবে ব্যাকআপ নিয়ে। ঠিক আছে, যে কয়টা রাখবেন অটোমেটিক ব্যাকআপ, এটা যদি দিয়ে দেন একটা রাখবো উইকলি, ঠিক আছে, 2টা ফাইলে বেশি রাখবো না। আর যদি বলেন যে আমার মেলে পাঠিয়ে দিবে, তাহলে মেলে পাঠিয়ে দিবে, চেক দিয়ে ওকে দিয়ে দিলে আপনার প্রত্যেক সপ্তাহে
একটা করে মেলে পাঠাই দিই অটোমেটিক। ফাইল সিস্টেম সিকিউরিটি, কনফিগ ফাইল, ঠিক আছে, এটার পারমিশন দিতে বলছে, এটা পারমিশন দেওয়া নাই 7 থেকে। আমার ব্লক করছে, বেশি সিকিউরিটি দিলে প্রবলেম আছে। কার্স ফাইল এডিটর অফ করে নিই। অফ না করে এটা 644 থাকবে, এটা তো wp config ফাইল এডিটর। ভাই ক্লায়েন্ট যদি এটা না চায় সিকিউরিটি এটা যদি প্লাগইন বা এটা কিছু না চায় তাহলে তো দেওয়ার কোনো দরকার নেই, তাই না? না দরকার নেই, তবে এটা দিয়ে রাখলে ইন ফিউচার মানে বেসিক্যালি হ্যাকিং গুলো হয় না, সব দিতে নাই। উনি যদি মেনশন না করে ওই টাইপের কিছু, মেনশন না করলেও নিজের মানে নিজের কাজের, আপনি তো চান যে আপনার যে কাজটা করছেন সেটা মিনিমাম 10 বছর সে থাকুক, ইউজ করতে থাকুক, হ্যাঁ প্রবলেম না করতে পারে, ঠিক আছে। আপনি 1 বছরের মধ্যে কেউ হ্যাক করে ফেললো, অবশ্যই যে ক্লায়েন্ট সে মাস্ট বি ডেভেলপারের দোষ দিবে, ঠিক আছে। তো তার চেয়ে সিকিউরিটি দিয়ে রাখা ভালো না। আমি লাস্টে একটা অপশন দেখা দেবো, এত অপশন দিতে হবে না, কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এত অপশন দিতে গেলে তো পুরো সাইডে কেউ ঢুকতেও পারবে না, ঠিক আছে। যে অ্যাডমিন তার জন্য খুব ইয়ে আছে। উনি দেখা যাবে যে বারবার ওনাকে হ্যারাস হতে হয়েছে। থিম এডিটর আছে না, থিম এডিটরে কিছুক্ষণ পর দেখবেন যে ফাইল এডিট করা যাবে না, সরি ইউনার অ্যাক্সেস ফাইল এডিট। থিম এডিটরে গেলে কি করা যায়, ওই যে সিএসএস এই ফাইলগুলো র ফাইলগুলো এডিট করা যায় না, কিন্তু এখন গেলে আর দিবে না, অপশন বন্ধ করে দেয়, যে আটকে দিস। এখানে আমি টিক দিয়ে দিছি যে জন্য। তবে এটা যেমন প্রিভেন্ট অ্যাক্সেস ডিফল্ট ইনস্টলেশন ফাইল, ওটা যেন কেউ ডিরেক্টলি ওই লিঙ্ক অ্যাক্সেস না করতে পারে, ঠিক আছে। wp config ফাইল স্যাম্পল দিয়ে লিঙ্কে অনেকে অ্যাক্সেস করার চেষ্টা করে, ওটা যেন না পারে, ঠিক আছে। এটা হলো মেইন ইস্যু। ব্ল্যাক লিস্টেড ম্যানেজার মানে কেউ যদি আমরা ব্ল্যাক লিস্টেড আইপি দিয়ে দিতে পারেন, যে কারা কারা এরা ঢুকতে পারবে না কোনো সময়। ফায়ারওয়াল আছে, এটা এনেবল করে দিবেন, এটা এনেবল করলে মানে প্রোটেক্টেড থাকে। এবং এখানে আপনি দেখুন ম্যাক্স ফাইল আপলোড সাইজ 10 MB, ঠিক আছে। তারপর আরেকটা কি, যে XMLR PC পিং ভেলনেরাবিলিটি প্রোটেকশন, ঠিক আছে। XML ফাইল অ্যাক্সেস করতে যায় মাঝে মাঝে, ঠিক আছে। তারপর আপনার যে debug.file এই একটা ফাইল থাকে, এটা অনেকে অ্যাক্সেস করতে যায়, যারা হ্যাক করে তারা এগুলো অ্যাক্সেস করে, ঠিক আছে। এগুলো জেনারেল যে সাইটটা আপনার করতে যায়, মানে আপনার যারা ইউজ করতে যায় তারা এই জিনিস করে না,
ঠিক আছে, কিন্তু যারা হ্যাক করতে যাবে ইন্ডেক্স ভিউ দেখতে পারবে না, মানে ফাইলের ইন্ডেক্স ভিউ থাকে না, সেটা দেখতে পারবে না। তারপরে ট্র্যাক করতে যায় অনেকে, ঠিক আছে, প্রক্সি কমান্ড, ওই যে কোয়েরি থাকে, এক্সএসএস কোয়েরি দেয়, সাবমিট করে, ঠিক আছে। তারপরে স্পেশাল ক্যারেক্টার দিয়ে সার্চের স্ট্রিং এ ফিল্টার করে মাঝে নাই, মানে কোন একটা অপশন আছে অন করে দিলে তাহলে নেই। সব সাইটের জন্য যে দিতে হবে তা না, সব সাইটে লাগেও না। এই যে এখন ওই অপশনটা, আগের অপশনটা অন করেছিল না, তাই তবে ইমেজের লিঙ্ক অনেকে যে ফেক গুগল বুট, ঠিক আছে, ইমেজের লিঙ্ক থাকে না, সরাসরি অ্যাক্সেস করে অনেকে, ঠিক আছে, ওটাও অ্যাক্সেস করতে প্রবলেম। মানে এটা হচ্ছে ফুল সিকিউরিটি প্যাকেজ একটা। হ্যাঁ, তবে কনফিগার করা জানতে হয়, নাহলে ফুল সিকিউরিটি হয় না। আমার কাছে অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে, অ্যাক্টিভ করে দিলে হয় না, ঠিক আছে, এটা দরকার নাই। এই যে ব্রুট ফোর্স, এটা একটা অ্যাটাক বলে, ঠিক আছে। এটা দিলে হয় কি, আমরা কি ডাব্লিউপি অ্যাডমিন দেই না ওয়ার্ডপ্রেসে, হুম, যদি এটা দিয়ে এখানে একটা নাম লিখে দেই, ধরেন মাই অ্যাডমিন, ঠিক আছে, এরপর থেকে আমার লগ ইন করতে গেলে ওই নামটা দিতে হবে, মাই অ্যাডমিন, ঠিক আছে। আমি ডাব্লিউপি অ্যাডমিন দিলে মানে লগইন বা ডব্লিউপি অ্যাডমিন ইউজ করা যাবে না। না, আমি ধরেন এখানে দিলাম অ্যাডমিন, ঠিক আছে, ঠিক আছে, এখানে লিখে দিছি ইউর ওয়ার্ডপ্রেস লগইন পেজ ইউআরএল হ্যাজ বিন রিনেম। এখন থেকে আমি এই নাম দিলে ঢুকতে দিবে, ডাব্লিউপি অ্যাডমিন দিলে ঢুকতে দিবে না। কি বলবে? এই যে আমি এখন লগ আউট করে দেখাচ্ছি, এটা দিয়ে দেই, প্রোটেকশনটা দিয়ে তারপরে আমি লগ আউট করে দেখাচ্ছি, ঠিক আছে। বুট ফোর্স, এটা একটা অ্যাটাক আছে, যারা হ্যাকার তারা অ্যাটাক করে, এটা এনেবল না করলেও হয়, দরকার নেই। এটা লগইন ক্যাপচা, মানে ওই যে আপনার লগইন রেজিস্ট্রেশনের সময় ইয়ে, যদি আপনি জিমেলের সিকিউরিটি কি দিতে চান দিতে পারেন, ঠিক আছে, পাসওয়ার্ড রিসেটের, আবার লগইন ফ্রম কাস্টম, জিমেলে যেহেতু আবার এপিআই ক্রিয়েট করতে হবে, এজন্য এটা ইউজ করলাম। এই যেমন আমারটার হোয়াইট লিস্টেড আইপি, ঠিক আছে, এটা যখন দিয়ে রাখবো, এই আইপি ছাড়া অন্য আমি একটা ভিপিএন কে দেখাবো না কিছু নাকি, আমি এই আইপি ছাড়া ঢোকার চেষ্টা করবো, ঢুকতে দেবে না, ঠিক আছে। আর একটা জিনিস আছে যেটা অন করতে বলছি, উইথফোর্স লগইন প্রিভেন্ট, এটা অন করলে তাহলে আবার দিবে। আচ্ছা যাই হোক, না এটা তো করছে, এই যে স্প্যাম প্রোটেকশন, জাস্ট এটা মানে কমেন্ট দিতে গেলে তখন আপনার ইয়ে আসবে, ক্যাপচা আসবে, ঠিক আছে, ইজিলি কেউ কমেন্ট দিতে পারবে না, তাহলে যে ঠাস ঠাস আমি হাই হ্যালো তারপরে লিঙ্ক বসাই দিতেছি এরকম পারবে না। এটা অটোমেটিক কেউ যদি দিতে যায়, ঠিক আছে, 5 দিন 5টা বেশি সে কমেন্ট দিতেই পারবে না, অটোমেটিক, ঠিক আছে, আটকে দিবে। বাড়ি প্রেসের লোকে ফোরাম, এটা আমার নাই, এর জন্য দরকার নেই।
এটা হলো আপনার ফাইল সিস্টেম যদি কোনো সময় চেঞ্জ হয়, মানে আপনার ধরেন কোনো ফাইল আপডেট হইতেছে, ঠিক আছে, তাহলে আপনার মেসেজ পাঠিয়ে দিবে মেইলে। আপনি যদি এনেবল করে দেখেন, আপনার মেইলে ইনফর্ম করবে যে এই সাইটের ফাইলটা হইতেছে, আপনার চেঞ্জ হইতেছে, আপডেট হয়েছে কোন কোন ফাইল, ঠিক আছে, ওকে দেখেন। এই যে মেইনটেনেন্স মোড, আপনার সাইট চাইলে আপনি মেইনটেনেন্স মোডে এক ক্লিক দিয়ে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে দিয়ে সেভ দিয়ে দিবেন, এর সাথে সাথে মেইনটেনেন্স মোডে চলে যাবে। কেউ আর এমনি নর্মালি লগ ইন করতে পারবে না। অ্যাড মানে দেখতে পারবে তারাই যারা অ্যাডমিনে লগ ইন করবে, অ্যাডমিনে ছাড়া লগ ইন করতে পারবে না। এখানে আপনার আই ফ্রেম কপি, মানে কপিরাইট প্রোটেকশন এগুলো আছে। এনেবল কপি প্রোটেকশন, মানে কেউ কপি করতে পারবে না। এখন যেমন আমার সাইডে গেলে রাইট বাটন ক্লিক করে যে ভিউ ইমেজ, ঠিক আছে, ড্র্যাগ করে কপি করতে পারি, ঠিক আছে। ওই অপশনটা অন করছি, কপি করতে পারবে না টেক্সট। আই ফ্রেমের যেটা, মানে কেউ এই সাইডে তার আরেক সাইডে জাস্ট আই ফ্রেমের কোড দিয়ে দেখাইতে পারবে। এটা ইউজার নেমের লাগে না, যে অনেক সময় অথরের পাশে ওয়ান দিয়ে দেয়, ঠিক আছে। যারা হ্যাক করে তারা এইসব মানে সিকিউরিটি গুলা তারা করে ডিসেবল করে দেয়। অনেকে আছে এপিআই নিয়ে নেয়, ঠিক আছে, মানে আপনার ওয়ার্ডপ্রেসের এপিআই নিতে কিছু লাগে না। ওয়ার্ডপ্রেসের জাস্ট ডাব্লিউপি এপিআই শর্ট কোড আছে, যে কোনো সাইটের মোটামুটি নেওয়া যায় যদি সেটিং করা না থাকে, ঠিক আছে। দিয়ে দিলাম, এখন লগ আউট করি। ঠিক আছে, এই দেখেন আমি এখন ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে এখন, ঠিক আছে, অ্যাডমিন আছে কিছু আছে না। তারপর লগইন ডট পিএইচপি না, wp লগইন ডট পিএইচপি। শুধু লগ ইন দিলে তো আসতো। আচ্ছা, ওটাই দিচ্ছি, কিছুই আসে না, ঠিক আছে, রিডাইরেক্ট করে সাইডে নিয়ে যাবে। শুধু যদি অ্যাডমিন দেই তাহলে আমার ঢুকতে দিবে, এমনি ঢুকতে দিবে না। এটাই তো ভালো, ভালো সিকিউরিটি থাকে। মানে নইলে তো যে কেউ হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ওইটার মধ্যে ঢুকে তাই করতে পারবে। হুম, এবার দেখ এত কিছু কনফিগার করছে, আমি যদি জেনারেলি বেসিক কনফিগারেশন গুলা সবগুলা সাইডে দিতে যাই, ঠিক আছে, তা আমার বারবার এই কনফিগার করা ঝামেলা না। তো এত বারবার কনফিগার করা লাগবে না, এক্সপোর্ট করা যায় কনফিগারটা, যে আপনি অন্য সাইডে যায় জাস্ট ইম্পোর্ট ফাইল ইম্পোর্ট করে দিলে হবে, যে আমার সেটিং এই যে সিকিউরিটি কতখানি আছে এটা রেশিও, ঠিক আছে, অ্যাডমিন ইউজার নেমটার ই মানে ভালো না, এটা দেখাচ্ছে আমি কতবার লগ ইন করছি। মেইনটেনেন্স মোড যদি অন করে দেয় সাথে সাথে অন হয়ে যাবে। এনেবল দিয়ে দিই, মানে ওই মেইনটেনেন্স মোডের অপশন থাকবে, ঠিক আছে। এইটার এখন জাস্ট একটা জিনিস দেখে যে সেটিংটা এক্সপোর্ট করবেন কিভাবে, ইম্পোর্ট এক্সপোর্ট। এই ফাইলটা নিয়ে আপনি অন্য জায়গায় জাস্ট প্লাগইনটা ইনস্টল করে এই যে সিলেক্ট, সরি সেটিং না, ঠিক আছে, ওই ফাইলের ভিতরে যে কোডটা আছে, ঠিক আছে, ওইটা জাস্ট অন করে কপি করে পেস্ট করবেন, পেস্ট করলে ইম্পোর্ট দিলে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই মানে নতুন সাইটের জন্য আপনার বারবার করতে হবে না, কনফিগার করতে হবে না পুরো জিনিস, ঠিক আছে। সে অটোমেটিক এই ফাইল নিয়ে সে কনফিগার করে দেয়, ঠিক আছে। এটা হলো কপি করার একটা সিস্টেম, আর একটা আছে এই যে আমি অন্য একটা সাইট থেকে এখন অন্য একটা ব্রাউজার দিয়ে ধরেন করতে যাই,
কপি পেস্ট অনেক কিছু, মানে অনেক কিছু ব্লক করে দিছে। যে রাইট বাটন কাজ করে না আমার, ঠিক আছে, ড্র্যাগ করতেছি হয় না। জিনিসটা বুঝতে পারছেন যে ইজিলি এখন দিলে কিছু হবে না। টোটাল সিকিউরিটি আমার সাইটে দেওয়া আছে, ঠিক আছে, কেউ চাইলে এসে যে কপি করে নিয়ে যাবে এটা ওটা, ঠিক আছে। না ফুল রেস্ট্রিক্টেড হয়ে গেছে সাইট। উইথ অ্যাডমিনও ঢুকতে পারবে না, মানে আপনার যেমন আমি যদি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন না, এমনকি আমি আইপি দিয়ে রাখছি সেটিং এ, এই জন্য মানে চাইলেও সম্ভব না। আমি আইপিটা উঠাই দিই, এই যে এখানে জাস্ট ওই ফাইলটা, সেটিং এর ফাইলটা নিয়ে এখানে ডাউনলোড হয়েছে, জাস্ট দেখাই দিলে আপলোড হয়ে জাস্ট ইম্পোর্ট পোস্ট দিলে ওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু না। আমি এই নর্মালি সেটিং এর জন্য আমি এটা ইউজ করি। তো আমার মোটামুটি আমি যতগুলো সাইট করছি মোটামুটি হ্যাক হয় না, সব নর্মালি হ্যাক হয় না, যে বেসিক্যালি একটা সেটিং শুধু উঠাই দিই আইপি, মানে আইপির সেটিং এ দিয়ে রাখলে না আমার আইপি ছাড়া কারো ঢুকতে দেবে না। আচ্ছা, এই যে যেটা আছে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে আবার। এটা আমরা দিয়ে রাখি, যেটা দেখাই দিই সেটাই তো দেখাই না, মানে আইপিটা চেঞ্জ, আইপি চেঞ্জ করতে গেলে, আচ্ছা আমি আইপিটা চেঞ্জ করি, আপনাদের সম্ভবত ডিসকানেক্ট হবে না, কানেক্ট ডিসকানেক্ট করে আবার আমি কানেক্ট করতেছি, সমস্যা নেই। যদি না হয় তাহলে ঠিক আছে, আর যদি হয় তাহলে আবার কানেক্ট দিচ্ছি। দেখি ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমার আইপি তো দেওয়া আছিল, লগ আউট করি, এখন আমার আইপিটা চেক করি, এই যে নতুন আইপি, নয় shit, না ঢুকতে দিছে, ফার্স্ট টাইম প্রপার ইউজার আইডি দিছে যে, এর জন্য। আচ্ছা এটা কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা এই যে একটা সাইট গুড হেলথ ইস্যু, ঠিক আছে, এটা অনেকের পোর্ট থাকে, পোর্ট থাকার কারণে অনেকে প্লাগইন আপডেট থাকে না, ঠিক আছে, এর জন্য দেখা যায় পিএইচপি ভার্সনের অনেক সময় প্রবলেম দেখায়, ওটা পিএইচপি ভার্সন আপনার, আমি একটু আগে ডিঅ্যাক্টিভ করে নিই। আচ্ছা কানেক্ট হয়েছে, ঠিক আছে।
তাহলে কয়টা জিনিস পেলেন? প্লাগইন, মেইনটেনেন্স, সিকিউরিটি, এই কয়টা জিনিস গেল। এরপর আরো একটা জিনিস আছে যে রিকভার করা সাইট। আরেকটা আছে মেল ট্রান্সফার। আমি একটা মেল ট্রান্সফারের, যে অনেকে হয়তো বা নিউ মেল থেকে ধরেন দুইটা, তার যেমন আপনার যেটা হয়েছে, যে মনে আপনার যে প্রবলেমটা হয়েছে যে তার পুরান মেলগুলো সে নতুন মেল অ্যাড্রেস যেখানে খুলছে সেখানে পাচ্ছে না, ঠিক আছে? তো হ্যাঁ, ওই ওই আগের মেইলেই নাকি চলে গেছে। হ্যাঁ, আগের মেল ওটা আনা যায় কিভাবে দেখাই দিচ্ছি। এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটা পারলে সবাই কপি করে রেখে দিবে, ঠিক আছে? জাস্ট কিছু কনফিগারেশনের বিষয় আছে, কনফিগার করে দিলে হয়, ঠিক আছে? এটা জিনিসটা অনেকেই ম্যাক্সিমাম প্রবলেম ফেস করে। যেখানে আমার দুইটা যেমন অ্যাড্রেস, এটা হলো পুরানো অ্যাড্রেস, ঠিক আছে? মানে পুরান হোস্টিং এর অ্যাড্রেস, এটা হলো নিউ হোস্টিং, ঠিক আছে? ওই ইমেলের পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড, ঠিক আছে? পুরান ইমেলের যে পাসওয়ার্ড ছিল আর নতুন ইমেলের পাসওয়ার্ড দিছি। এই আইপিটা হলো গিয়ে যদি মানে এটা হলো গিয়ে যদি ধরেন, ঠিক আছে, আপনার হোস্টিং এর আইপি শেয়ার আইপি কিভাবে দেখা যায়, ঠিক আছে? এটা সার্চও করা যায়, চাইলে বাইর করা যায়, আবার সার্চ ছাড়াও বাইর করা যায়। যখন আপনি সিপিএনআর লগ ইন করবেন, ডান দিকে দেখবেন যে শেয়ার আইপি লেখা থাকে। আর শেয়ার আইপি না থাকলে আপনার একটা আইপি শো করবে, একটা লগইন আইপি থাকে, সেই লগইন আইপি না, ঠিক আছে? শেয়ার আইপি, আর একটা থাকে পাবলিক আইপি, ঠিক আছে? অনেক সময় পাবলিক আইপি থাকলে সেটাই দিবেন, ঠিক আছে? আর যদি শেয়ার আইপি থাকে তাহলে সেটা ইউজ করবেন, লগইন আইপি না। লগইন আইপি হলে কি আপনি যেই আইপি দিয়ে লগ ইন করছেন, ঠিক আছে, শুধু ওই আইপিটা এখানে বসাই দিবেন, পুরান হোস্টিং এরটা, আর এটা নতুন হোস্টিং এর, ঠিক আছে? বসাই দিলে এখানে সিঙ্ক করলে, ঠিক আছে, সাথে সাথে সে পেয়ে যাবে, অটোমেটিকলি করে নেয়, ঠিক আছে? মানে ফার্স্ট হলে কি আপনার ইমেল অ্যাড্রেস সেম হইতে হবে, সেম না হলে আইপি কি দুইটা থাকবে? হ্যাঁ, না আইপি দুইটা হয় কিভাবে আমি বলি। দেখেন আপনার গোডাইটির আইপি আর ব্লু হোস্টের আইপি মিলবে না, ঠিক আছে? গোডাইটির আইপি আলাদা থাকবে। যদি মনে করেন যে না আপনি আইপি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, যেমন এই যে আমি এখানে দিছি কতগুলা মেল পাইছে, 544টা মেল পাইছে, ঠিক আছে? সিঙ্ক করতেছে, এই যে এই আইপি তে যেখানে 544টা মেল বক্স ইমেল পাইছে, সেটা আমি সিঙ্ক করে এখানে ট্রান্সফার করবো এই মেইলে, ঠিক আছে? ব্লু আচ্ছা, মানে একই নামের আরেকটা নতুন মেল অ্যাড্রেস খুলে তারপর এটা থেকে সব ওইটাই ট্রান্সফার করে নিবে। আপনি একই নামে বা ধরেন আচ্ছা, এই রাঙামাটি, এই দুটো স্পেলিং আলাদা আছে কিন্তু, ঠিক আছে? দেখেন একটা আছে লাস্টে টি আই ই, ঠিক আছে, এখানে টি আই আছে, ই নাই। তো দুইটা দুই মেল অ্যাড্রেস না, দুইটা দুই মানে এই যে কোনো ইমেল অ্যাড্রেসের যত মেল আছে আপনি চাইলে অন্য একটা যে কোনো ইমেল অ্যাড্রেসে ট্রান্সফার করতে পারবেন। কি কি মেল ট্রান্সফার হয়? ট্র্যাশ, ঠিক আছে, ড্রাফট, সেন্ট, ইনবক্স, চারটা ইমেল ট্রান্সফার হয়, টোটাল ট্রান্সফার হয়, ঠিক আছে? যে লগ ইন করছে ট্রান্সফার করতেছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এবং এটা ফুল কমপ্লিট হবে আস্তে আস্তে। আমি অ্যাবর্ট করে দিই কারণ আর লাগবে না এটা নিয়ে মানে এই তার জিনিসটা। মানে পরে সে ওই ইমেইলে গেলে আর কি সব হ্যাঁ, পাবে। সব পাবে। এই ইমেইলে যা ছিল ওইটা গেলেও পাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই ইমেল মাইগ্রেশন নিয়ে অনেক কাজ পাওয়া যায়। ফাইবারে যারা আছে ইউজ করে, মাইগ্রেশন নিয়ে অনেক সময় কাজ করে, ঠিক আছে? স্যার, হ্যাঁ, এটাও কি ওয়ার্ডপ্রেসের হ্যাঁ, ভিতরে? এই প্রবলেমটা না আমি না না, লাস্ট এটা অর্ডারেই করছিলাম, পেজ করছিলাম। আচ্ছা আমি বলি ওয়ার্ডপ্রেসের ভিতরে না, এটা আপনার যে কোনো, আপনার আউটলুক হোক, ধরেন আমার এই যে আউটলুক ইমেল, হ্যাঁ, এই ইমেলের যত মেল আছে আমি চাইলে জিমেলে ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক আছে?
এখন এইখানে দেখেন, এখানে মাউস দিলে কি দেখায়, আই ম্যাপ ট্রান্সফার আর ডান উইথ এনক্রিপশন ইফ সার্ভার সাপোর্টেড। ঠিক আছে, মানে এখানে কি কি অ্যাড্রেস বসতে পারে, আই ম্যাপের অ্যাড্রেস বসতে পারে, আপনি আইপি বসাইতে পারেন। এই যে এখানে লিখেছে আই ম্যাপ সোর্স সার্ভার নেম আর আইপি অ্যাড্রেস। এখন আই ম্যাপের সোর্স বা সার্ভার নেম কিভাবে খুঁজে পাবেন, সেটার একটা সিস্টেম আছে। ঠিক আছে, সিস্টেমটা কি, থান্ডারবার্ড আছে একটা সফটওয়্যার, দেখি আমার এখানে আছে ইনস্টল। ঠিক আছে, এই সফটওয়্যারে যে কোনো মেল কনফিগার করলে সাথে সাথে পাওয়া যায়। ঠিক আছে, মানে জাস্ট হলো কি কি কিছুই না। ডিলিট করে দেওয়া দরকার। এই যেমন এখানে যত ইমেল আছে, ঠিক আছে, সবগুলো এসে পড়ে। এখানে একটা টেস্ট মেল খুলছিলাম। ঠিক আছে, তো নতুন মেইল, এত অপশন তো মনে থাকে না সব কাজ সবসময়। এই যে পাইছি, এখানে অ্যাকাউন্ট সেটিং আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য। ঠিক আছে, এখানে যে এই যে অ্যাকাউন্টে যে অ্যাড মেইল অ্যাকাউন্ট, ঠিক আছে, ধরেন আমি আমার কি বলে আউটলুকের মেইলটা দিই, এটা আইম্যাপ অ্যাড্রেসটা কিভাবে বের করব। পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে মেনুতে মানে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিলে এই যে দেখছেন outlook.office365.com, এত এই যে অ্যাড্রেসটা বের করছে। ঠিক আছে, অবশ্য এটা হয় না, অ্যাড্রেস মেনলি হয় এটা এসএমটিপি। এই দুইটা দিয়ে ট্রাই করবেন, একটা হবে শিওর। এটা হলো আইম্যাপ অ্যাড্রেস যেটা বলে। ঠিক আছে, যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি এরকম লগ ইন করলে এখান থেকে আপনার ওই আইম্যাপ অ্যাড্রেসটা পাওয়া যায় সরাসরি, ওই আইম্যাপ অ্যাড্রেসটা নিয়ে বসাই দিলেই আর কিছু লাগে না। হুম, এই সফটওয়্যারটার নাম হলো, অনলাইনে সফটওয়্যারটা ফ্রি, এটা মজিলার। যেটার মাধ্যমে করতেছে। হ্যাঁ, এটা ফ্রি সফটওয়্যার, যেটাতে ট্রান্সফার করবেন সেটাও ফ্রি। সেখানে ট্রান্সফার আমি ম্যাক্সিমাম ট্রান্সফার করছি 22 জিবি, 22 জিবি ইমেল ট্রান্সফার করছি, কোনো সময় আটকায় নেই, মানে টাকা পয়সা চাই নাই যে 22 জিবি করছে এই জন্য টাকা দাও। ঠিক আছে, আর এই যে যে থান্ডারবার্ড বললাম এটাও ফ্রি, এটা মজিলার একটা ফ্রি ভার্সন। ঠিক আছে, এই সফটওয়্যার দিয়ে আপনি আপনি ওই যে আউটলুকের মতো যে অফিস আউটলুক আছে না, মাইক্রোসফট অফিস আউটলুক, ঠিক আছে, সে আউটলুকের মতো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই এই অপশন। থান্ডারবার্ড চিনি স্যার। তাহলে তো ভালো। তো এটা দিয়ে ওই আইম্যাপটা বের করে নেবে, বের করে নিয়ে জাস্ট ওখানে বসাইলে ইউজার নেম আর ইমেল আইডি আর পাসওয়ার্ড তো জানা থাকতেই হবে, না থাকলে তো হবে না। ঠিক আছে, তো দিয়ে জাস্ট ওকে করলেই বাকিটা হয়ে যায়, তারপর ট্রান্সফার করা শুরু করে। ঠিক আছে, তো এটা মেল ট্রান্সফার হিসেবে আপনি ইউজ করতে পারেন, যেমন ধরেন আমি মেল ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, অনেক সময় এই জিনিসটা অনেকে পারে না। ঠিক আছে, আর কেউ কোনো মানে ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেমে, নতুনদের ম্যাক্সিমামই এটা পারে না আর কি। নতুনদের কি মানে অনেকে এক্সপার্ট স্যার ফ্রি ট্রান্সফার সফটওয়্যারটা আবার তো দেখেন, দিছি তো, ওই সফটওয়্যারটা আবার যে ও আচ্ছা, চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি। হ্যাঁ, দেখেছি স্যার। আচ্ছা, এরকম অনেকে আছে জানে না, অনেকে এক্সপার্টও জানে না। এইটা দিয়ে আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এগুলো ফ্রি, যে কটা বলছি সবগুলাই ফ্রি। ঠিক আছে, আর একটা জিনিস আছে, যেমন অনেক সময় এই যে যেটা হয় সবচেয়ে বড় যে ইমেল কি বলে ইমেল কনফিগারেশন করা যায় না, মানে ওয়ার্ডপ্রেসের থেকে মেল যাবে। ঠিক আছে, সেটা নিয়ে অনেকের ইস্যু হয়ে দাঁড়ায় যে মেল পাঠাতে গেলে মেল যায় না। তো ওইটা কি, হ্যাঁ স্যার, এটা একটা সমস্যা স্যার।
দেখেন এটার জন্য একটা মানে মেল মেল পাঠালে মেল যায় না, না? হ্যাঁ স্যার মেল পাঠালে যায় না মানে যে অনেক সময় ফর্ম ব্যবহার করা হয় হুম। যে কন্টাক্ট ফর্ম 7 সেখান থেকে মেইল আসার কথা ওই সেটিংটা একটু কঠিন স্যার মানে পারি না ঠিক মতো আচ্ছা, ওটা দেখা যায় কত 7। স্যার আজকের ভিডিও ইউটিউবে পাবো তো হ্যাঁ, রেকর্ড আপনার এই করতেছে, এই যে রেকর্ড করতেছে, রেকর্ডিং। আমার যে ইউটিউবে চ্যানেলটা আছে আমি ওটা প্লে লিস্ট দিয়ে দিব, হ্যাঁ, দিয়ে দিচ্ছি এখন। আমি ওই যে যেখানে আমার একটা প্লে লিস্ট করে দিছে ওরা, ওখানে উঠাইছে, ঠিক আছে, ওখানে উঠাই দিন। ওই নতুন করে ওদের করতে গেলে আবার যদি বলে যে ওখানে উঠাইছেন কেন, ঠিক আছে। যে এলইডিপির যে লট 13 একটা, মানে ওরা একটা অ্যাকাউন্ট দিছিল, ওখানে উঠাবো, ঠিক আছে। আমি প্লে লিস্টের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। হুম। যে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওটা নিয়ে নেন, ঠিক আছে। প্লে লিস্টের অ্যাড্রেসটা নিয়ে নেন, আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। মেন্টন বা আপনার ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং লিখে দিব, টাইটেলটা। ইউর অ্যান্সার, ও আমি মানে দেখতে ভুল করছি, করতে দেয় নাই। 3-2-0-1। একটা প্লাগইন আছে ইজি এসএমটিপি, ওই প্লাগইনটা ইউজ করবেন। ইজি লেখছি, এসএমটিপি লিখলে আশা করছি। আরে এই যে এটা, ঠিক আছে, এটা হলো ডাব্লিউপি ফর্মের জন্য, ঠিক আছে। ওটা না নিয়ে এটা নিলে ইউজ করতে পারেন, ওটা ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে এটা মেক, এই যে লেখাই আছে, মেক ইমেল ডেলিভারি ইজি ফর ওয়ার্ডপ্রেস, কানেক্ট উইথ এসএমটিপি, জিমেল, আউটলুক, সেন্ড মি টু মোর, ঠিক আছে। এটা আবার লেটেস্ট ভার্সনের সাথে অ্যাটাচ হবে না, আরেক সমস্যা। মেসেজ আসছে, সেটিং এ যাই, ফর্ম লেভেলে কোন ইমেল অ্যাড্রেস ইউজ হবে, মানে আমার এটাই নেম সালমান, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস রিটাইপ দেওয়া যায়, এই যে এখানে অ্যাড্রেস, ঠিক আছে। আরেকটা জিনিস, আপনার অ্যাড্রেস কি এসএসএল না নন এসএসএল, ঠিক আছে, এটাও বাই করে নিতে হবে। এটা ওই থান্ডারবার্ড দিয়ে বাই করে যায়, পোর্ট নাম্বারও থান্ডারবার্ডে পাওয়া যায়, ঠিক আছে। ইউজার নেম হলো গিয়ে আপনার ওই যে ইমেল অ্যাড্রেস যেটা, ঠিক আছে। আর হলো পাসওয়ার্ড তো নর্মাল পাসওয়ার্ড যেটা, ঠিক আছে। এটা দিয়ে ফার্স্টে টেস্টিং করবে। আমি আমার ইয়াহু দিয়ে টেস্ট করে নিই। আচ্ছা, এই যে যেটা সার্ভার আছে সেটার একটা মেল দিয়ে টেস্ট করে নিই। কোন একটা মেল ক্রিয়েট করে টেস্ট করে দেখাচ্ছি।
কেউ জিমেল টু জিমেল যদি মেল ট্রান্সফার করতে যান, হ্যাঁ, কি হলো তখন সমস্যা হলো গিয়ে ফার্স্টে চেক করে দেখবেন জিমেলে অথেন্টিকেশন দেওয়া আছে কিনা। ঠিক আছে, মানে একটা ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া থাকে, যদি সেটা থাকে তাহলে প্রবলেম আছে, ওটাকে অফ করে নিতে হবে। অফ না করে নিলে হবে না। হুম, ট্রান্সফার হয় না তখন। ওটা তো পরে সিকিউরিটি যাবে। হ্যাঁ, না ওটা যখন ট্রান্সফার করবেন তখন ওটা অফ করে নেবেন, ট্রান্সফার শেষে আবার ওটা অন করে দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা মেল ক্রিয়েট করি। পাসওয়ার্ডও সমস্যা হলে জেনারেট করে নিতে হবে। ক্রিয়েট হয়েছে, এটা একটু কপি করে নিই, কারণ এটা লেখা যাবে না, অনেক বড় না। নর্মালি ওয়েব মেলের এসএমটিপি অ্যাড্রেস হয় এরকম, মানে খুব কমই আছে। জিমেল, আউটলুক এগুলো বাদ দেয়, ইয়াহু বাদ দিই। ঠিক আছে, এসএসএল দিতে পারি, কারণ এসএসএল দেওয়া আছে। এখন এটা পোর্ট অ্যাড্রেস বাইর করতে গেলে ভিতরে অনেক কিছু চেক করতে হবে, থান্ডারবার্ড থেকে বাইর করে নিই ইজি ওয়েতে, ঝামেলা কম হবে। ম্যানুয়ালি কনফিগ দিই, তাহলে পোর্টগুলো পেয়ে যাবো। এই যে এসএমটিপি যে ইমেল অ্যাড্রেস আছে, পোর্ট নাম্বার 465, 465, এটা নো দিয়ে দেন, নাহলে নেই। সেভ দেই। আচ্ছা, আপনি একটু হোল্ড করেন, আমি 2 মিনিট আসতেছি।
হুম মেসেজ বডি এমটিডিসি হুম এখানে যাই দেখি আসছে কিনা আসছে বুঝতে পারছেন কনফিগারেশনটা বুঝতে পারছেন হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা এইটাই জাস্ট হলো এইভাবে যদি কনফিগার করে দেন আর তেমন কিছু লাগে না আচ্ছা স্যার, হুম ইনকামিং এ আপনার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মেইল আসবে, আর আউটগোয়িং এ আপনার অন্য একটা ইমেল অ্যাড্রেস হবে, এরকম স্যার? না না এই যে আপনি দিছেন ফর্ম, তাহলে? মানে এই ওয়েবসাইট থেকে যদি কারো মেইলে কোনো ইমেল যায় হ্যাঁ ঠিক আছে তাহলে এইভাবে যে কন্টাক্ট ইউজার নেম আসবে কন্টাক্ট এইভাবে ওয়েবসাইট থেকে অটোমেটিক জেনারেট করে যদি কারো কাছে মেল যায় ঠিক আছে এটা হ্যাঁ ফর্ম হোক বা যেভাবে হোক ঠিক আছে যে অর্ডার করলো কোনো প্রোডাক্ট তখন এইভাবে জাস্ট এটা লোকে কথা বলবো যে হ্যাঁ এই ওয়ার্ডপ্রেসে এই সাইট থেকে মেল গেলে কোনো সমস্যা নেই কনফিগারেশন ওকে আছে স্যার এটা দিয়ে আর কিছু করেন না, ওই যে ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার, জি হ্যালো। জি বলেন যদি আর কি এই যে অটোমেলের কথা যে বলতেছেন, অটো যদি একটা মেসেজ আমি সেন্ড করে দিই আর কি, কাস্টমাইজ যদি কোনো মেসেজ থাকে তখন কোথায় লিখবো? কাস্টমাইজ মেসেজ থাকলে এটার ইয়ে আছে আলাদা অপশন আছে এখন এটা হলো কি আপনি কন্টাক্ট ফর্ম দিয়ে করতে পারেন যে আপনি ইন্ডিভিজুয়ালি ইউজার ধরে মেসেজ পাঠাবেন ঠিক আছে এটা আপনার আলাদা একটা ইয়ে ফর্ম আছে ঠিক আছে ইন্ডিভিজুয়ালি আপনি ইমেল অ্যাড্রেস ধরে আলাদা আলাদা মেসেজ করতে পারবেন এটা আপনার কিউ ফর্ম আছে এরকম, আচ্ছা এরকম কি ছোটখাটো একটা পুরা ফুল ফরম্যাট কি একটু দেখাবেন তাহলে ভালো হতো পরের যদি কোনো ক্লাসে। হ্যাঁ আমি নেক্সট ক্লাসে দেখো আজকে তো প্রায় শেষের দিকে এটা তো ডব্লিউপি ফর্মে থেকে অটো রিপ্লে এটা একটা ব্যবস্থা করা যায়। হুম না ওই যে উনি যেটা ডব্লিউপি ফর্মের মধ্যে ওইখানে উনি যেটা বলতেছে যে এখান থেকে তো মেল যায় উনি বলতেছে ধরেন উনি ইন্ডিভিজুয়ালি একজনের মেল পাঠাবে ঠিক আছে হ্যাঁ, আমি ধরেন ৩ জনকে পাঠাবো যে আপনারা ধরেন কেউ অ্যাডমিশনের কথা যদি চিন্তা হুম করি হুম যে এরা হুম শুধুমাত্র হইছে, তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি যে হ্যাঁ ঠিক আছে আপনাদের ফর্ম কমপ্লিট, একটা অটো একটা এসএমএস চলে যাবে। হুম ইমেল যাবে এই তো জি, জি। এই প্রসেসটা আচ্ছা একটু যদি দেখাইতেন তাহলে খুব ভালো হইতো। আচ্ছা এটা একটু মানে এটার জন্য ফর্ম সহ দেখাইতে হবে আমি তাহলে আমার একটু নেক্সট ক্লাসে যখন স্টার্ট করবো আমার একটু মনে করা যে তখন আমি ফর্ম একবার রেডি করে আচ্ছা, আপনাদের সামনে তখন আমি টেস্ট করে দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো হবে। ঠিক আছে। আপনি যেটা বলেন এটা করা যায় আরো কিছু অপশন আছে যেমন আপনার যেটা সিকিউরিটি আজকে দেখালাম ইউজার রোল ঠিক আছে যে আমাদের ওয়ার্ডপ্রেসে নরমালি ইউজারের রোল আছে 4টা
4টা না 5টা আছে, এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, ঠিক আছে, অথর, আর কয়েকটা আছে, বেসিক ইউজার। তো এছাড়াও ইউজার রোল ক্রিয়েট করা যায় আলাদা করে, যে আমার কিছু মেম্বার আছে তারা শুধু ধরেন যে তারা শুধু এই পেজগুলো দেখতে পারবে, যারা প্লাটিনাম মেম্বার, ঠিক আছে। আবার কিছু মেম্বার আছে শুধু গোল্ডের যে পেজগুলো আছে ওই প্রোডাক্টগুলো দেখতে পারবে বা ওই ইনফরমেশনগুলো দেখতে পারবে, এভাবে আইডেন্টিফাই করে দেওয়া যায় আলাদা। এরকম সিস্টেম আছে। আর একটা যেটা বলছেন যে যেমন ইমেল পাঠানো যায়, এইভাবে এসএমএস ও পাঠানো যায় ওয়ার্ডপ্রেস থেকে। এপিআই, এসএমএস এর এপিআই থাকলে সেটা কনফিগার করে সরাসরি ওয়ার্ডপ্রেস থেকেও পাঠানো যায়। ও আচ্ছা, যদি এসএমএস পাঠাইতে হয় তাহলে আমাকে এপিআই জিনিসটাতে যাইতে হবে আবার। হ্যাঁ, আপনার যে যেখান থেকে এসএমএস কিনবেন পুরো একটা এপিআই, হুম। ওই এপিআই বসায় কনফিগার করলে তখন যায় এসএমএস। আচ্ছা, ওগুলো একটু দেখায়েন স্যার আমাদের। হ্যাঁ, দেখাবো, সমস্যা নাই। যেহেতু আমরা যেমন এই যে ফাইবারের যেগুলো নর্মালি যে বিষয়গুলো সেগুলো তো দেখাইলাম, এগুলো তো ডেলি ডেলি বলার কিছু নেই, ঠিক আছে। এখন হলো আপনারা যদি ফাইবার নিয়ে কোনো সমস্যায় পড়েন বা আপনার মার্কেট প্লেসে কোনো যখন ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতেছেন বা কোনো কাজ নিয়ে প্রবলেম পড়বেন তখন আমার ওইটা বলবেন, ঠিক আছে। এখন ওই তখন আমার ওই বিষয় নিয়ে বলবেন। এছাড়া আমি এরপরে যে ক্লাসগুলো করাবো তখন মানে প্রবলেম সলভের বিষয়গুলো দেখাবো, বিভিন্ন টাইপের প্রবলেম পড়েন। যেমন আচ্ছা ভাই, আমাদের এই ক্লাসগুলো কতদিন চলবে? এটা আপনার 2.5 মাস চলবে। 2.5 মাসে মানে 2.5 মাস না, আমি বলি আপনাদের, ঠিক আছে। এটা আপনার টোটাল আওয়ার আছে, সেই আওয়ারটা আমার কমপ্লিট করতে হবে। আমার 200 আওয়ার সম্ভবত, ঠিক আছে, আমার খেয়াল নাই, ঠিক আছে। তো আমি সমস্যা নেই, আমি যতদূর আমার মানে আমার নিজের জ্ঞান আছে যতদূর, ঠিক আছে, আমি যতদূর জানি আপনাদের সাথে শেয়ার করবো। এই বিষয়ে আমিও অনেকদিন ধরে কাজ করে অনেকগুলো বিষয় জানতে পারছি, ওগুলো আপনাদের, যেমন আমি ইমেলের যে বিষয়টা বলছি, আর একটা বিষয় আছে যেটা সার্চ দিলেও অনলাইনে পাবেন, যেটা সলিউশন নাই, ঠিক আছে। এটা সহজে প্রবলেম হয় না, তবে যার প্রবলেম হয় সে এটা থেকে উদ্ধার পায় না, ঠিক আছে। আমি জাস্ট প্রবলেমটার নামটা দেখাই। এটা নিয়ে সলিউশন নাই কেন, এবার টেকনিক আছে, ওই টেকনিক খাটাইলে সলিউশন হয়। আর এটা হয় কি, আপনার যে ক্লায়েন্টের যেটা হয়েছে যে মেল বক্সে কোনো মেল নাই, ঠিক আছে, এটা হয় কি যে সি প্যানেলের সার্ভার থেকেই আপনার ডাটাবেজে প্রবলেম হয়ে যায়, ক্র্যাশ করার না, কারণে। ওই মহিলা তো টোটালটাই চেঞ্জ করছে। উনি হচ্ছে মানে গোড্যাডিকেন্সে একটা দিয়ে মেল ইউজ করে, মানে ওটা হচ্ছে বিজনেস মেল, হুম, আর উনি হোস্টিং ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে সবগুলা দিছে হচ্ছে আরেকটার মধ্যে, ওনার পার্সোনালি মেল। তা আমি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতে যাই, আমি তো যেটা ইনস্টল আছে ওইটা নিয়েই কাজ করব। জি জি, তা আমি ওইটা নিয়ে আগায় গেছি, যত ধরনের সেট আপ আছে প্লাস হচ্ছে অনলাইন অর্ডার সিস্টেম থেকে শুরু করে সবকিছু আমি ওইটা দিয়ে করছি। এখন ওনার কথা, আপনি কেন বিজনেসটা দিয়ে করলেন না, এটা দিয়ে কেন করলেন? আর যখনই আমরা নেম সার্ভারটা চেঞ্জ করছি, মানে কানেক্ট করছি দুইটা, তখনই ওনার আগের বিজনেস ইমেল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওনারা ওই যে মেল ট্রান্সফারের যে বিষয়টা আজকে দেখাই দিলাম, ঠিক আছে, ওনাকে ওই বিষয়টা নিয়ে আপনি আহ, দরকার হলে মেল উনি ট্রান্সফার। নাকি কালকে সারাদিন চেষ্টা করে উনি এটা ঠিক করছে। আচ্ছা যাই হোক, ভালো কথা। তো উনি একটাই বলছে যে আপনি কেন আমার বিজনেস ইমেল ইউজ করেন নাই। তা আমি ওনাকে পরে বলছি যে আমি তো আগে জানতাম না যে আপনার দুইটা ইমেল, আর আপনি বাই মিস্টেক আপনি অন্য ইমেলটা এখানে ইউজ করছেন, জানলে তো হয়তো আমি বিজনেস ইমেল ইউজ করতাম। হুম হুম, তো এটা নিয়ে উনি একটু আপসেট, বলেছে। এতটুকুই আর কি। আচ্ছা, ওটা বিষয় না, যদি ওনার যেহেতু উনি পুরান মেলগুলো নিয়ে একটু হচ্ছে এখন, ঠিক না, হ্যাঁ, ওই পুরান আর মেল। ওনার পার্সোনাল মেলের মধ্যে অর্ডার যাচ্ছে, সবকিছু বিজনেস মেলে যাচ্ছে না, এটা নিয়ে আর কি একটু প্রবলেম। যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল ওনার পার্সোনালি মেলে, তো বাকি কাজগুলো পার্সোনালি মেলে হয়েছে। হুম, তো উনি এটা আমাকে তখন ওইভাবে ভেঙে বলেন, আর আমিও তো ওইভাবে বুঝতে পারিনি, কারণ উনি যেহেতু এটার মধ্যে ইনস্টল করছে, আমার মেইন কাজ এটার মধ্যে, তো এটা উনি মানতে চাইতেছে না। না, উনি আসলে কি, বিরক্তিকর, মানে আমি আজকে এবার ঠিক করছি আমি কোনো মহিলাদের সাথে আর কাজ করবো না। না না ওটার কারণে না, ওনার প্রবলেম এত হচ্ছে কি, পেঁচায়।
উনি যখন ওই যে বোর্ড আইডিতে সাইটটা তৈরি করছে, হ্যাঁ, উনি কোনো আইটির কোনো পার্সনের সাথে কনসালটেন্সি করেনি। যদি কনসালটেন্সি করতো হ্যাঁ, তাহলে বোঝা নিজে যেত। নিজেই করছে। নিজে নিজে করতে মনে করতে কষ্ট যাবে, ঠিক আছে, তাই নিজে নিজেই করি। তো এর জন্য আপনারা ইনফর্ম করেন, আর নাহলে অবশ্যই আপনাকে ইনফর্ম করতে যে আমার এখানে ইমেল আছে, ঠিক আছে। যে এটা যদি উনি আপনার কিছুই বলেন নাই, এই তো জিনিস উনি যেহেতু হোস্টিং কিনছে আমি তো হোস্টিং নিয়ে আগায় গেছি। এই জিনিসটা যদি আপনাকে বলতো তাহলে আমি ওই যে ওই দিনে বলতাম যে ঠিক আছে ওনারা মেল করে ব্যাকআপ নিতে হবে আগে, তারপরে আপনি ট্রান্সফার হবে, হ্যাঁ, তারপরে আপনি নেম সার্ভার চেঞ্জ কনফার্ম হলে তারপরে আপনি নেম সার্ভার, আমি এটা তো উনি বারবার বলতেছে আপনি মেল সার্ভার চেঞ্জ করছেন এই জন্য আমার ইমেল চলে গেছে। আমি এত ঝামেলার, মানে একে তো উনি অনলাইনে আসে সারাদিনে, সকাল 7টার সময় একবার আসে আর রাত 8টার দিকে মেবি একবার আসে, মানে আমাদের টাইমে। এছাড়া ওনাকে পাওয়াই যায় না, এর মধ্যে উনি স্যার, একটা মেসেজ দিয়ে চলে যায়। নেম সার্ভার আবার রিটার্ন চেঞ্জ করলে ইমেল গুলো পাওয়া যেত না? হ্যাঁ আচ্ছা পাওয়া যাবে। ওনার তো আবার টাইম ছিল, নেম সার্ভার আবার চেঞ্জ করে ইমেল গুলো ব্যাকআপ নিয়ে পরে। টাইম কিভাবে ছিল? উনি তো এই প্রবলেমটা দেখাইছে কালকে, তো এর না মানে মাঝখানে আমি তো আমার বলতেছি একার পক্ষে এটা পসিবল না। ওনার তো হোস্টিং এখনো আছে এই ইসে হ্যাঁ, গড়ে দিতে, এটা আবারও সমস্যা নেই। ওনার জিনিসটা হচ্ছে কি যে উনি 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 বলছে উনি কালকে সে ভালো কথা, উনি ঠিক করে নিছে। তা আমি বলছি তাহলে আমার তো আর কোনো কাজ নেই, আমার বাকি সব কমপ্লিট হয়ে গেছে, আমি ডেলিভারি দিয়ে দিই বলে পরে আমি আজকে সন্ধ্যায় ডেলিভারি দিয়ে দিছি। ভালো করছে। তো 6 ঘন্টা হয়েছে, উনি এখন অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হইলে আবার কি করে? আমি চাইতেছি রেটিং দেওয়ার দরকার নাই, জাস্ট অ্যাকসেপ্ট করে নি, না যদি সমস্যা নাই, নেগেটিভ রেটিং না দেওয়ার থেকে। একটা জিনিস বলে যত যেহেতু টাকাও রিমেজ দেবে নিয়ে তো। উনি একটু আপসেট ছিলেন, ভালো এই জন্য আর কি একটু টেনশন ক্লায়েন্ট লাগতেছে। পেলে একটা অসুবিধা আছে, খারাপ ক্লায়েন্ট পেলে একটা সুবিধা আছে, ঠিক আছে। আর ভালো ক্লায়েন্ট পেলে অসুবিধা কি, ভালো ক্লায়েন্ট অনেক কিছু স্কিপ করে দেয়, যে এই প্রবলেমটা আছে তাকে স্কিপ করে গেল, ঠিক আছে, ওটা আপনাদের সলিউশন করে না, ঠিক আছে। ওইটা আর কি আপনার জানা হয় না জিনিসটা, সে নিজে নিজে আরেকজনের করায় না, আপনার সাথে ডিসকাস করে না, এজন্য আপনার ডিটেইলস বিষয়টা জানা হয় না। আর খারাপ ক্লায়েন্ট হলে কি করে যে ওটারে প্রথমত একটা ওয়েবসাইটে সে আপনার হয়তো 5বার রিভিশন দেওয়ার কথা, সেখানে তাহলে 20বার রিভিশন দেওয়া হয়, ঠিক আছে। এবং ওটার ভিতরে কোনো আচ্ছা, রিভিশন যদি আমি 5বার উল্লেখ করে রাখি, ওখানে কি বেশি দিতে পারবে সে? হ্যাঁ, কে উনি উনি আপনার কাছে চাইতে পারে, বলতে পারে যে তুমি আপনি আরো 5বার রিভিশন দিয়ে দেন, ঠিক আছে, বলতে পারে, ঠিক আছে। এখন ধরেন আপনার রিভিশন 20বার দিলেন, এতে সুবিধা হবে কি যে ওই সাইটে নেক্সট টাইম মানে মোটামুটি প্রবলেম বলতে ওইভাবে কোনো উনি চিন্তা করলেও কোনো প্রবলেম বাই করতে পারবে না। আর সেকেন্ড হলো উনি আপনারা যেহেতু প্রত্যেকটা বিষয় ধরবে, তো আপনার সব মোটামুটি জানা হয়ে যাবে, ঠিক আছে। এর হলো খারাপ ক্লায়েন্ট পেলে সুবিধা আছে, মানে কাজ অনেক বেশি করা হয় আর জানা হ্যাঁ, তা ঠিক আছে, যে এই যেবার প্রবলেমে পড়ে অনেক নতুন কিছু শিখতে পারছি, মানে হিউজ পরিমাণ শিখতে পারছি প্রথমের দিকে তুলনায়। বাট আপনার তাও উনি তো প্রথমে ইমেজ দিতে বা অনেক কিছু করতে অনেক লেট করছে। এই ডকুমেন্টে সেন্ড করছে অনেক পরে কন্টেন্ট গুলা। তো ওইটা দেখা গেছে যে আমার পরে আবার নতুন করে যতগুলো ইমেজ ছিল ওইগুলো সবগুলা ডেমো চেঞ্জ করে আবার নতুন করে করা লাগছে। তো উনি যদি এগুলো প্রথমেই দিয়ে দিতেন আমার কিন্তু ডাবল কষ্টটা হইতো না। হুম, হুম। তবে আপনার ইমেজ ঠিক করা, তারপর সাইজিং করা। একটা ইস্যু ধরতে পারে, কি ইস্যু জানেন, যে ইমেজ সাইট লোড স্পিড কেমন। সাইড লোড স্পিড আমি হচ্ছে এই যে স্ম্যাশ দিয়ে একটু কমায় নিছি, মানে অপটিমাইজ করে নিছি ইমেজ গুলা। হুম। আচ্ছা ইমেজ অপটিমাইজ করলে কারণ উনি যে ছবিগুলা দিছে, উনি ছবিগুলো এক একটা 2 MB 5 MB, মানে এগুলা লোডই নেয় না। দেখা গেছে ওনার ছবিগুলো আপলোড দেওয়ার পরে আমার ইমেজ মানে ওয়েবসাইট পুরো ডাউন। স্বাভাবিক। তো এটা আমি ওনাকে বলছি, তো পরে উনি বলতেছে আচ্ছা সমস্যা নেই, আমি পরে আবার চেঞ্জ করে নিবো। আমি ওকে ফাইন, আমি যত দূর দেওয়ার আমি করে দিছি। তো ওই উনি চেঞ্জ করে নি। আপনার ওই যে সাইটের আর আমি অ্যাড্রেসটা দেন, আমি চেক করছেন জি ম্যাট্রিক্সে স্পিড কত। না, আমি আর কিছু করি নাই, কারণ আমার বিরক্ত লেগে গেছে ওনার কাজ করে, আমি কিছুই করি নাই। না এখানে একটা প্রবলেম আছে, আপনি একটু দেন আমি দেখাচ্ছি, আপনি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। না আচ্ছা, না আমি আমার যেগুলো আগে করছি সেগুলো জিমেট্রিক্সে অবশ্য চেক করছি। আচ্ছা আমি দিচ্ছি এখন। কেন বলছি, কারণ উনি যেহেতু আপনাকে ইমেজ দিছে, তাও প্রফেশনাল ফটোগ্রাফার থেকে, তো স্বাভাবিক ওনার ইমেজ গুলো অনেক বড় বড়, নরমালি হ্যাঁ, প্রচুর বড় বড় ইমেজ, এক একটা 2 MB 5 MB করে ইমেজ। আর ইমেজের সাইজিং কোনোটা ঠিক নাই। আমি যে গ্যালারিতে বসাবো ওইটাও বসে না, মানে আমি সাইডে বসাবো ওইটাও বসে না।
ওই যে ফটোগ্রাফার যে করেছে তো আর ওনার ইনস্ট্রাকশন দেয় না এইভাবে। হ্যাঁ, উনি ওইভাবে জানেও না মেবি কিছু। আমি দিচ্ছি, তাও দেখি। ক্লাসে তারপর আরো রাগ উঠছে কেন, উনি কি করছে, ওনার মানে আমি আমার পুরা সাইড আপডেট দেওয়া শেষ, উনি 3 দিন আগের পুরাতন সাইড আমাকে দেখাচ্ছে যে আপনি তো এগুলো চেঞ্জ করেন নাই। মানে পুরা বিরক্তিকর মহিলা। আমি আর কোনো মহিলাদেরই কাজ দিব না। না কাজ যেটা পাইছেন ঠিক আছে, অনেকদিন পরে $100 কাজ করে প্রথমত অ্যামাউন্টটা খারাপ না। হ্যাঁ, এটা কাভার হয়ে গেছে আমার অনেকটা প্যারা। তাও মানে উনি অনেক প্যারা দিছে আমায়। যত বড় কাজ করবেন তত বেশি প্যারাও থাকে। আমার আগের কাজটা তো মোটামুটি বড় ছিল, $60 ছিল, তাও উনি মানে এত প্যারা দেয় নাই। ওইটাও মহিলা ছিল, প্যারা দিছে মোটামুটি, একটা ডিজাইন 10 বার করাইছে, তাও ঠিক আছে, ভালো যে ভুল ধরে নাই। না ওই ভুল মানে ধরবে উনার মতন এত বড়, উনি কাজ করাইছে বাট উনি স্যাটিসফাই ছিল, উনি বারবার বলছে যে না আপনার কাজে আমি খুশি, আর আপনি এটা একটু করে দেন, এটা একটু করে দেন। আচ্ছা, নতুন নতুন অ্যাড করাইছে, তো এই মহিলা তো এসে আপনি এটা কেন করলেন, আমার ইমেল কেন নষ্ট হয়ে গেল, সব তো যেন আমার হয়ে গেছে। না সবাই তো একরকম না, ঠিক আছে, কেউ কেউ আছে অ্যাপ্রিশিয়েট, কেউ আছে অ্যাপ্রিশিয়েট করে না। হ্যাঁ, আপু এই যে আপনি আমি এটা কিভাবে দিছি। আপু আপনি কিভাবে ছবি ছোট করছেন? আমি ছবি ছোট করি নাই, বেসিক্যালি আমি কি করছি, এই যে ইমেজ গুলো অপটিমাইজ করে নিছি, তাতে দেখা গেছে যে সবগুলো ছবির সাইজ গুলো একটু কমে গেছে, প্লাগইন ইউজ করে অপটিমাইজ করে নিছি। একটা সফটওয়্যার আছে, আমি বলে দেই, ফ্রি সফটওয়্যার মাস ইমেজ কম্প্রেস। হ্যাঁ, মাস ইউজ করে আমি করছি। স্যার একটু মেসেঞ্জারে লিখে দেন, মাস না, আমি করছি হচ্ছে অ্যাস কি যেন একটু মেসেঞ্জারে লিখে দেন নামটা অপটিমাইজ করেছেন কি দিয়ে। আমি আমার নোটস এর মধ্যে আমি সবগুলো অবশ্য প্লাগইন গুলো লিখে রাখি, যে কখন কোনটা দরকার লাগে তো বলা যায় না, না ঠিক আছে, এটা লেগে ডায়েরিতে সবই নোট করে রাখি। কাজ করার ক্ষেত্রে টাইম সেভ। হ্যাঁ, মানে যখন যেটা লাগে জাস্ট ডাইরেক্ট করলেই দেখা যায় যে চোখের সামনে চলে আসছে। আমি স্মার্ট ইউজ করছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি নামটা, SMUSH। মনে সাইডে লোড আছে, লোডিং বেশি সম্ভব। এটা কি ওয়ার্ডপ্রেসের প্লাগইনস না একটা সফটওয়্যার? এটা একটা প্লাগইনটা ভালো, খারাপ না, আমার কাছে না আমি ভালোই যেটা লাগে। বলছি সেটা হলো মাস ইমেজ কম্প্রেস, সেটা একটা সফটওয়্যার, ঠিক আছে, ছোট একটা সফটওয়্যার, না অতটা স্লো না, ঠিক আছে। তারপর আরেকটা আছে হচ্ছে এই যে অপটিমাইজ না কি যেন একটা আছে, হ্যাঁ ওটা দিয়ে হয়, ওইটা দিয়ে ভালো হয়। হ্যাঁ ওটা দিয়ে হয়। স্পিড স্পিড ঠিক আছে, আমি ওইটা ধরবে দিয়ে না, আমার সাইট গুলো আমি ওইটা দিয়ে করছি, মানে পার্সোনাল গুলা। ঠিক আছে। আর আপনার ওই ওয়েবসাইট স্পিড স্যার আপনার সফটওয়্যার কিছু ধরবে না। না, ওনার প্রবলেম ওইটাই, উনি ইমেলটার জন্য একটু আপসেট, আর সবকিছু ঠিক আছে। না ইমেলের optimizilla.com দিয়েও ইমেজ গুলো অপটিমাইজ করা যায় সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা স্যার এই সফটওয়্যারের নামটা দেন, আর এই যে আপনি কিভাবে স্পিড চেক করলেন ওই লিংকটা একটু ওইটা দেন জি স্যার। ম্যাট্রিক্স দিয়ে, জি ম্যাট্রিক্স লিখলেই এটা চলে আসে ডাইরেক্ট। ওকে স্যার। জি ম্যাট্রিক্স, আর ইয়েতে গুগলে যা লেখেন MASS মাস ইমেজ কম্প্রেস, ছোট একটা সফটওয়্যার। পেয়েছি স্যার। উনি আমাকে দিছে এসইও করার জন্য, পরে ওইটা নিয়ে আমি আর কাজই করি নাই। উনি আমাকে কিওয়ার্ড দিছে রিসার্চ করে এগুলো ইউজ করার জন্য। কি পুরা ডিম, আমি একে তো কোনোভাবে শেষ করছি। ওনার কথা শুনে আমার রাগ উঠে গেছিল অনেক, জাস্ট কন্ট্রোল করে রাখছি। ওরা এসইও করতে দিছে আবার, হ্যাঁ এসইও করতে দিছে, মানে এটার মধ্যেই সব একবার ফুল প্যাকেজ। এটার মধ্যে $100 মধ্যে আবার এসইও লাগাইছে। আমি বলছি যে আপনার আমি $180 কাজ আপনাকে $110 দিতেছি, সেই জায়গার মধ্যে আল্লাহ। আপনার ইউজড এসইও একটা প্লাগইন আছে, হ্যাঁ সেটা ইনস্টল করে দিয়ে রাখেন।
ফ্রি ভার্সন টুকু হ্যাঁ ফ্রি ভার্সনটা দিয়ে শুধু প্রিমিয়ামটা দিয়ে না, প্রিমিয়ামটা দিলে আবার অনেক প্রবলেম হয়। নিউজ এসে তা ওইটা উনি দিয়ে নেক, আমি অলরেডি জমা দিয়ে গেছি, আমি আর ওনার এটাতে ঢুকবোই না না কোনো প্রবলেম না থাকলে। হ্যাঁ তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, নেক্সট সোমবার। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ স্যার।